আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। ছুটির দিনে রোজা রমজানের দিন, ছুটির দিন শুক্রবার। আহ, আপনারা সবাই অনেকে আছেন এবাদত তারপরে ঈদের শপিং সবকিছু নিয়ে। আর আমি একমাত্র ব্যক্তি আছি আপনাদের খেদমতে এই সারাদিন বাজার নিয়ে আলোচনা করা বা বাজারের খুঁটিনাটি বিষয় বের করা, তুলে ধরা। আমি অক্লান্ত পরিশ্রম করছি আপনাদের জন্য। আমার জন্য তো অবশ্যই করি, সেই সাথে আমার সাথে আমার এই ভাই বোনদের জন্য করি। রোজার মাস, আহ, অনেক সময় এই কাজের কারণে অনেক কিছু থেকে মিস করতে হয়, নিজের ব্যক্তিগত কাজও মিস করে ফেলি অনেক সময়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? তো যাই হোক, আজকে সবাই হাদিয়া পাঠাবেন আমার জন্য। ঈদ সালামি হাদিয়া পাঠাবেন। এই যে কষ্ট করতেছি, ঈদের বাজার করতে হবে, কেনাকাটাকে। অবশ্য গিফট পাইছি, একটা পাঞ্জাবি গিফট পাইছি, দুইটা পাঞ্জাবি, একটা আমার আর আমার ছেলের, আবার একটা থ্রি পিস পাইছি। তো আলহামদুলিল্লাহ। এই এই ভালোবাসা আসলে অনেক বিশাল পাওয়া। তো গত পরশুদিন, 3 দিন আগে একটা প্যাটার্ন দেখেছিলাম আপনার বারাকা পাওয়ারের। আলহামদুলিল্লাহ, এত সুন্দর চমৎকার রানিং এর উপরে জিনিসটা পাইছি, আপনাদের সাথে আলোচনা করছি। এবং আহ, গত পরশুদিনের আগের দিন মানে মঙ্গলবারে যখন বাজার চলাকালীনই তার ক্যান্ডেলটা দেখে বা অবস্থান দেখে বুঝতে পারলাম যে শেয়ারটা মোটামুটি একটা রানে জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক তখনই আপনাদেরকে আমি ট্রেড চলাকালীন সময়ে পোস্ট করেছি যে বাংলা পাওয়ারটা মোটামুটি ভালো অবস্থান আছে। ওয়ালাইকুম সালাম ইয়ামিন ভাই। তারপরে গত পরশুদিন রাত্রে মানে বুধবারের রাত্রে একদম প্যাটার্নটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো সেইখানে আছি মিতা, ভালো আছি। কেমন আছেন আপনারা? আদাব রূপব্রত দাদা। তারপরে যখন প্যাটার্নটা দেখেছি, যে বলেছিলাম গত পরশুদিন বলেছিলাম যে সম্ভবত আগামীকালকে হল্ট হবে, বারাকা পাওয়ারটা ঠিক সেম অ্যাজ ইট ইজ শুরুতেই হল্টের দিকে চলে গেল। অনেকে কিনতেও পারেন নাই, অনেকে বসাইছেন, বসাইতে বসাইতে কিন্তু হল্ট হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম কে এম মনির ভাই। তো বসাইতে বসাইতে মানে অনেকে পান নাই, হল্ট হয়ে গেছে। কেউ অনেকটা একটু দামে কিনেছেন বা কম দামে কিনেছেন বা আগের দিন কিনেছেন যারা, মানে যেদিন প্যাটার্নটা তৈরি হয়েছে বা যেটা অবস্থান দেখেছি ওই টাইমে যারা কিনছেন আলহামদুলিল্লাহ, তারা তো 60 টাকা, 60-70 পয়সার ঘরে কিনছেন। আর এর আগেও যখন আমি দীর্ঘ এটা 5 টাকার ঘর থেকে যখন আলোচনা করেছিলাম, তখনও কিন্তু অসীম দাস, এই তো আছে দাদা, কেমন আছেন আপনি? তো তখনই কিন্তু প্যাটার্নটা যখন 5 টাকার ঘরে পাইছিলাম আপনাদেরকে জানাইছি, তখনও আপনারা কিনছেন, লাভ করছেন, ভালো রেজাল্ট পাইছেন। আর দ্বিতীয়ত যখন এই 7 টাকা 8 টাকার ঘরে ঘুরতে 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 একটা প্যাটার্ন তৈরি হয়েছে যে না, এই মুহূর্তে রানের জন্য খুব প্রস্তুত হয়ে গেছে এবং এটা শেয়ারটা খুব দ্রুত সময় উঠে আসবে। তো এই টাইমটাতে মোটামুটি আমি নজরে আসার সাথে আপনাদের সাথে শেয়ার করেছি বিষয়টা। এবং আলহামদুলিল্লাহ আপনারা বেশ দ্রুত সময়ে শেয়ারটাকে ক্যাচ করতে পারছেন। আগে যারা কিনেছিলেন, যাদের কাছে হোল্ড ছিল, তারাও অলরেডি প্রফিটেও চলে গেছেন। এবং গত পরশুদিন আলোচনা যারা কিনছেন, তখনও কিন্তু আপনারা প্রফিটে চলে গেছেন। এবং গত কালকেও শুরুর দিকে, ওয়ালাইকুম সালাম তানিয়া আপু, শুরুর দিকেও যারা কিনছেন তারাও কিন্তু বেশ ভালো প্রফিটে চলে গেছেন। এবং গতকালকে বারাকা পাওয়ারের বাইয়ের যে অবস্থানটা দেখেছে এবং তার প্যাটার্নটা যেটা তৈরি হয়েছে, যদিও ভলিউমটা একটু ওভার দেখাচ্ছে, যে জিনিসটা হবে বারাকা পাওয়ারেরটা সেটা একটু আলোচনা করে তারপর আসছি। সেই জিনিসটার মধ্যে দেখা গেল যে গতকালকের ভলিউমটা ওভার দেখাচ্ছে। আহ, নিয়ম অনুযায়ী আগামীকালকে মানে আগামী রোববারে উপরে ট্রেড করে স্লো হবে। তবে একটা জিনিস যেটা বুঝতে পারছি যে বাই অ্যান্ড সেলের যেই প্যাটার্ন, মানে একটা শেয়ার যখন হল্ড হয় বা হল্টের টাইমে যে জায়গাটাতে অবস্থান করে, তার বায়ার এবং সেলারের একটা সবলতা দুর্বলতা থাকে। তো সবলতা দুর্বলতার জায়গাতে একটা জিনিস ফুটে ওঠে। সেই জিনিসটা হচ্ছে যে পরের দিন শেয়ারটা কি
স্লো গিয়ে নিচে নামবে, না পরের দিন শেয়ারটা স্লো থেকে এর পরের দিন আবার ইউটার্ন আসবে মানে বাই প্রেশার চলে আসবে, সেই জিনিসগুলো ইন্ডিকেট করে। অ্যাকচুয়াল এই বাজারের আপনি এটার বিষয় হচ্ছে কি, আমি বা আমার মতো যারা আছেন এই বাজারে সব সময় কন্টিনিউয়াসলি বাজার নিয়ে এবং বাজারের উপরে ডিপেন্ড করে যারা চলাফেরা করে বা বিজনেস একটা তার আর্নিং এর পথ খোঁজে, তারা সব সময় বাজারের চার্টের বাইরেও আরো অনেক বিষয়বস্তু নিয়ে তারা খুব গভীরভাবে আলোচনা করে, খুব গভীরভাবে পর্যালোচনা করে, কারণ তার রুজি রুটি এখানে যদি একটা মিস্টেক হয়, তার একটা সময় ঘুরতে গেলেই তার কিন্তু আয়ের জায়গাটা একটু ক্লোজ হয়ে আসে বা সংকীর্ণ হয়ে আসলে তার সমস্যা পড়ে, যার কারণে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হয়। আর এই গভীরভাবে চিন্তা করতে গেলে অনেক কিছু নতুন 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 জিনিস বেরিয়ে আসে। দেখেন, বারাকা পাওয়ারের হল্ট হয়েছে, ভলিউমটা ওভার। রোববারে যেটা স্লোর বিষয়টা আসছে বা এটা প্রতিবারই যে জিনিসগুলো ক্যান্ডেলগুলো অবস্থানে আমরা দেখি, তো ভিন্ন ধরনের কিছু থাকে, দুই চারটা স্টকের ভিন্ন ধরনের। আলহামদুলিল্লাহ, এই যে হাসিব আহমেদ ভুইয়া ভাই 14% গেইন আছে, আর মাশাল্লাহ এই যে এরকম যদি 14 দুগুণে 28 দুইটা স্টকের যদি প্রফিট নিতে পারে বছরে, দুইটা চারটা চারটা স্টকে নিতে পারলে তো 50-60% হয়ে যায়, আর কি লাগে বছরে, তো আর কিছু লাগে না। তো এইভাবে আহ, তবে সবার তো স্টক বাছাই করা, বের করা, অবস্থান জানা, এগুলা সবার পক্ষে সম্ভব হয় না। তো এখন দেখেন এইখানের যে ভলিউমটা, দুই একটা স্টকের ক্ষেত্রে যেগুলো ঘটে, অনেকগুলো স্টক আছে উপরের মধ্যে রেখেই ভলিউম আপ আপ করে আরো উপরে চলে যায়, সেই তার মধ্যে একটা এই বারাকা পাওয়ারটা। দেখেন এখানে হিস্টোগ্রামের বারটা মাত্র গত কালকেই গ্রিন হয়েছে। তো যখন একটা শেয়ার গ্রিন হয়, মানে ডাউন থেকে আপ ট্রেন্ডের প্যাটার্নে যায় আর ভলিউমটা ওভার হয়, তার মানে এখানে একটা পার্টিসিপেন্ট আপের জন্য রেডি হয়েছে এবং এটা ডাউন প্যাটার্নের মধ্যে একদম ক্লোজ জায়গা আছে। আরো কিছু বিষয় হচ্ছে যে এই যে ক্ষুদ্র অল্প কিছু জায়গাটা, মানে ব্রেকআউটের জায়গাটা, এইটা আগামী রবিবারে ভাঙা কোনো ব্যাপার না। মানে আগামী রবিবারে জিনিসটা একটা ধাক্কা দিলে, মানে একটা ধাক্কা বলতে কত পয়সা ক্লোজ হয়েছে, 8 টাকা 50 পয়সা, আর তার ব্রেকআউটের জায়গাটা হচ্ছে 8 টাকা 80 পয়সা 90 পয়সা। তার মানে 40টা পয়সা ধাক্কা খায়া উপরে গেলেই এই বারাকা পাওয়ারের চেহারা চিত্র উল্টা হয়ে যাবে। এবং বারাকা পাওয়ার কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে বারাকা পাওয়ার ভালো অবস্থানে নিয়েছেন এখন আলহামদুলিল্লাহ, এটা রোববারে যে পয়েন্টটার মধ্যে আছে এই পয়েন্টটা ব্রেকআউট করা কোনো ব্যাপার না, এবং এই জায়গাতে দেখবেন যে হয়তোবা 8 টাকা এই 80-90 পয়সা যদি ক্লোজিং চলে আসে বা 70-80 পয়সা ক্লোজিং চলে আসে, তার মানে সোমবারে এই শেয়ারটা আবারও হল দিবে, সোমবারে শেয়ারটা আবারও হল দেবে এবং ভলিউমটা কন্টিনিউয়াস থাকবে। আর ভলিউমটা কন্টিনিউয়াস থাকলে এই শেয়ারটা 10 টাকা 11 টাকা, এই যে আমি যেটা দেখে পয়েন্ট, আমার একটা কিছু পয়েন্ট আছে, মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট অনুযায়ী গ্যাপটা যদি ফিল আপ করে, একটা গ্যাপের ফিল আপ হচ্ছে 9 টাকা 90 পয়সা, আরেকটা গ্যাপের ফিল আপ হয়েছে 10 টাকা 90 পয়সা। তার মানে প্রথম স্টার্টিংয়েও যদি যায় 9 টাকা 90 পয়সা গিয়ে গ্যাপ একটা ফিল আপ হবে, আর 10 টাকা 90, আর এটা একবার 8 টাকা 90 পয়সার উপরে ক্লোজ আসলে এই শেয়ারটা আপনারা আর 8 টাকা 90 না, এর নিচের দিকে আর পাবেন না। এর নেক্সট রাউন্ডে এটা 10 টাকা 11 টাকার ঘরে ঘোরাফেরা করবে। এই 10-11 টাকার ঘরে ঘোরাফেরা করে একটা অবস্থান নিয়ে পরবর্তীতে সে আরো রান করবে, আরো অবস্থানে যাবে। আচ্ছা যাক, এটা হচ্ছে বারাকা পাওয়ারের বিশ্লেষণটা আপনাদেরকে করে দিছি। আদাব রথীন্দ্রনাথ রয়দা। আচ্ছা, এই তো একটা জিনিস ইয়ে করলাম, হ্যাঁ। তো এখন আলহামদুলিল্লাহ, এখন যে জিনিসটা একটা ব্রেকআউটের জায়গায় একদম পিন পয়েন্টে আছে, একটা ধাক্কা খাবে বারাকা পাওয়ারের, এই উপরে চলে আসবে, ব্রেকআউটটা হয়ে যাবে। এবং প্লাস এই ব্রেকআউটের পরে দেখবেন যে একটা বিষয় বলি, এখন বিশাল বিশাল ইনস্টিটিউটরা বিশাল বিশাল ফান্ড নিয়ে বসে আছে বাজারে, তারা একটা অপেক্ষায় আছে। যতটুকু আমার কয়েকটা ইনস্টিটিউটের সাথে আমার সাথেই যোগাযোগ করেছে আলহামদুলিল্লাহ, এই যে একটা লাইব্রেরি প্রোগ্রামের কারণে তারা যখন দেখলো যে না আমার একটা গ্রহণযোগ্যতা আছে বা একটা অবস্থান এই বাজার সম্পর্কে, যে আপনাদেরকে ধারণা দেই মোটামুটি 95%-এর কাছাকাছি মিলে যাচ্ছে, এবং যে স্টকগুলো নিয়ে আলোচনা করে এগুলো ভালো অবস্থানে যায়। ও থ্যাংক ইউ মনির ভাই, 17% ধরে রাখেন, ইনশাল্লাহ এটা আরো উপরে পাবেন, অন্তত 30-40% 50% আপনি মনির ভাই পাবেন। এটা ইয়া আছে। রাফায়েত ভাই, ওয়ালাইকুম আসসালাম। মোস্তাফিজুর রহমান। তো এখন দেখেন, আজকে একটু বাজার নিয়ে আলোচনা করেছি, গবেষণা করেছি, করার পরে যে জিনিসটা
পেয়েছি সেখানে দুইটা স্টকের মোটামুটি একটা রানিং, এগুলো আমার সিরিয়ালের স্টকে, আমার সিরিয়ালের তিনটা স্টক পেয়েছি। তিনটা স্টকের মানে খুব গভীরভাবে আলোচনা মানে বিশ্লেষণ করেছি, যে তিনটা স্টকে মধ্যে আপনাদেরকে আপনাদের যাদের লস আছে, অনেক বড় লস আছে, বা এমন কিছু স্টক আছে যেগুলা আটকা পড়ে আছেন। একটা ভাই, এই যে ভাই কাউসার ভাই, আপনি লাফার্স লাফার্স একটু বন্ধ করেন না রে ভাই। আপনি একটু এইভাবে বারবার ইয়ে করছেন কেন? এটা বন্ধ করেন, কথা শুনেন। আপনি লাফার্সটা দিয়ে কি করবেন? এটা এখন একটু আপট্রেন্ড হয়েছে, আর একটু উপরে গেলে সেল আসবে। এই লাফার্সের কথা আলোচনা করছি গতকালকে, লাফার্স সহ ভারী শেয়ার, এগুলা বাড়তে সময় লাগবে অন্তত 1,000-1,200 কোটি টাকা যখন লেনদেন প্রতিদিন হবে সেই দিন হবে। তো এই জিনিসটা না কালকে গভীর আলোচনা করেছি। লাফার্স একটু ধরে রাখেন, ওয়েট করেন। 5,800 যখন ক্রস করবে ইন্ডেক্স, আবারও লিখতেছে, 5,800 যখন ইন্ডেক্সটা ক্রস করবে তখন আপনার লাফার্স না শুধু, যাদের এই যে বিগ পেড আপের শেয়ার আছে, রবি বলেন, লাফার্স বলেন, তারপরে জিপিএইচ ইস্পাত বলেন, এই জাতীয় যত ভারী ভারী শেয়ার আছে এগুলো সবগুলো মুভমেন্ট আসবে। আপনি সারাদিন লাফার্স লাফার্স করলে লাফার্স বাড়বে? একটু বোঝার চেষ্টা করেন রে ভাই। বোকার মতো খালি কমেন্ট করলেই তো হয় না। বারবার একই জিনিস বোকার মতন বারবার কমেন্ট করলে এটা কি হয়? আমি আলোচনা যেগুলো করছি ভারী শেয়ার, বিগ পেড আপের শেয়ার, এগুলার প্যাটার্ন ওইভাবে তৈরি হইলে তখন গিয়ে আপনার এটা বাড়বে, ঠিক আছে? এখন যেগুলো গুরুত্বপূর্ণ, আপনার হাতে ক্যাশ নাই, প্রয়োজনে লাফার্সটা ছেড়ে দিয়ে ওইটা করেন। আপনারা খুব বোকা একদম, ক্ষুদ্র বিনিয়োগকারীরা এতটা বোকা। এই যে একজনে বলছে যে সিপাল 120 টাকা করে কিনা, আর আলিফ না, আলিফটা কি আরেকটা শেয়ারের কথা বলছে 14 টাকা করে কিনা, এগুলা রিকভারি হবে? জীবনেও হবে না। এত এত সোজা নাকি? এই এই সিপাল কি 120 টাকা যাবে এখন? না, কখনো যাবে না। আর এই যে আলিফটা কি একটা শেয়ারের কথা বলছে 14 টাকা কিনা, এখন মনে হয় 2-3 টাকা আছে। তো এগুলো তো রিকভারি হবে না রে ভাই। এগুলো নিয়ে বসে থেকে আপনার নিজের মানে পস্তাইতেছেন। আমি আজ থেকে 5 মাস আগে এই আপনার এই ইয়েটা পেনিনসুলাটা, আজ থেকে 5 মাস আগে পেনিনসুলাটা 11-12 টাকা বলছি। আপনি যদি ওই সময় যদি একটু চিন্তা করেন, সিপাল ছিল তখন 60 টাকা, সিপালটা বিক্রি করে আপনি পেনিনসুলা কিনলে তো আপনার লস রিকভারি হয়ে যেত। তারপরে আপনার এই যে ইসলামী ফাইন্যান্সটা আপনাকে 6 টাকার সময় বলছিলাম আপনাদেরকে, ওই সময় যদি আপনি ডিসিশন নিতেন যে না ভাই, আমি যেহেতু বলছে এখানে, যেহেতু আমি আসছি, হইলে হবে না হইলে নাই, আমি তারপরে একটু ট্রাই করে দেখি না, যে ভাই বলছে ইসলামী, ভাই বলছে এই শেয়ারটার কথা, যে এইটা 5 টাকার ঘর আছে, এটা 12-13 টাকা 14 টাকা 15 টাকা যাবে। তাহলে আমি যখন এই শেয়ারগুলো এই যে বটম সাইডে বলছি ডাবল হয়ে গেছে, আপনারা যদি একটু বিবেক বিবেচনা খাটায়, আপনার যেগুলো মানে আর উঠার সম্ভাবনা, রিকভারির সম্ভাবনা নাই, আপনারা ঘুরায় এগুলো ধরে রাখলে তো 5টা মাস ওয়েট করলে তো আপনার লস রিকভারি হয়ে লাভও হয়ে যেত। আজকেও আপনাদেরকে আমি 2-3টা স্টক দেখাবো যেগুলো আপনাদের জন্য ইন ফিউচারে যদি লং রানে ধরে রাখেন আপনাদের লস রিকভারি হয়ে যাবে, এরকম ইয়ে হবে। অনুপ কুমার দাদা, ভালো আছে, কেমন আছেন আপনি? তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝতে হবে যে যে স্টকগুলো আমাকে 5 মাস না আরো 5 বছর ধরে রাখলে আমার কোনো লাভ হবে না, আমার কোনো রিকভারি হবে না, আমার কোনো অবস্থানে যাব না, তাহলে আমি কেন ওইসব শেয়ারগুলো নিয়ে বসে থাকবো? আপনার বিবেককে প্রশ্ন করে তারপর আপনি একটু বিবেক বুদ্ধি খাটায় ব্যবসা করেন। খামাখা পচা জিনিস নিয়ে বসে থাকবেন, বা এতটা লস রিকভারি হবে না জেনেও সেই শেয়ারগুলো বছরকে বছর পালবেন আর নিজে কষ্ট পাবেন। এই কষ্টের দায় তো আপনি নিজেই। আপনাকে বুঝতে হবে যে এখানে ব্যবসা করতে হলে পলিসি মেক করতে হবে। পলিসি মেক করতে হলে আপনাকে কখনো স্টপ লস বলেন বা বিগ লস দিয়ে হলেও আপনাকে প্যাটার্ন চেঞ্জ করে আপনার লস রিকভারির প্ল্যানিং করতে হবে। আর এই প্ল্যানিং যদি না করতে পারেন, আপনাকে তো এই মার্কেটে আপনি কিছু করতে পারবেন না, বছরকে বছর লসে পড়ে থাকবেন। আপনার যেটা হয়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে, বা যেটাতে আটকা পড়ে গেছেন আর রিকভারি হবে না, ওইটাতে বসে থেকে কোনো লাভ নাই। এমন না যে ওই সেটা ভালো কোনো কিছু আছে, ফিউচার কিছু আছে, যে আমি ওয়েট করি এক সময় না এক সময়, অথবা আমি ডিভিডেন্ড খাইলে অন্তত কিছু লাভ হবে, সেই অবস্থানের শেয়ারও তো আপনার ধরে রাখছেন না। তাহলে কেন এগুলা নিজেকে বুঝাইতে পারতেছেন না কেন, ইয়ে করতে পারতেছেন না কেন? রাইট মুশফিকুর রহমান ভাই। তো এখন আপনাদেরকে বুঝতে হবে যে আমাকে যদি এই মার্কেট থেকে কিছু রিকভারি করতে হয়, আমাকে যদি এই মার্কেট থেকে কিছু অর্জন করতে হয়, আমাকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকারের মধ্যে কি আছে? আমার যে স্টকগুলো লং রানে, বা আমি বিশাল বিশাল ধরা খেয়ে আছি, ধরেন আপনার এই আনোয়ার গ্যালভানাইজিং, কেউ যদি 500-600 টাকা কিনা থাকে, সে যদি চিন্তা করে আমি এই আনোয়ার গ্যালভানাইজিং 500-600 টাকা না গেলে বেচতে পারবো না, তার মতন বোকা এই পৃথিবীতে কেউ আছে? কেউ নাই। আপনাকে বুঝতে হবে
এই যে ধরেন এসপিসিএল বলেন বা উপজেলার কথা বলেন, এগুলো ভালো শেয়ার, হয়তো বাজারের কারণে একটু পড়ছে নামছে, বাট এগুলোর একটা ফিউচার আছে, এগুলো একটা ভবিষ্যৎ আছে যে না আমার এখান থেকে রিকভারির সম্ভাবনা আছে। আমি 6টা মাস বা এটাতে আমি ডিভিডেন্ড খাইলেও আমার লসটা রিকভারি হবে, তাহলে এই শেয়ারগুলো, এই ধরনের এই জাতীয় শেয়ারগুলো নিয়ে আমার কোনো টেনশন নাই। তো লেকচার তো দিতেছি, কেউ তো আমার হাদিয়া পাঠাইতেছেন না, ঈদের বকশিস সালামি কেউ তো দিতেছেন না। সালামি পাঠান, সালামি পাঠান, এই যে বিকাশ এত কষ্ট করে আপনাদের কষ্ট করি, এই কষ্টের ফল দিবেন না কিছু? ঈদের শপিং করতে দিবেন না আপনারা? এই যে তারপরে আপনার এই যে কষ্ট করতেছি আপনাদের জন্য, আজকে আপনাদেরকে দুইটা স্টক দেব ইনশাল্লাহ, যে আগামী খুব শর্ট টাইমের ভিতরে আপনাদের দুইটা না তিনটা স্টক নিয়ে আলোচনা করব। তিনটার মধ্যে ইনশাল্লাহ আপনাদের এই যে যাদের লস আছে, এই লসগুলা রিকভারি করার মতন স্টক আছে একটা খুব বড় ধরনের, আর দুইটা স্টক আছে যেগুলাতে আপনারা উইদিন শর্ট টাইম একটা ভালো গ্যাপ পাবেন। এই বিকাশ নাম্বার দিছি, আপনারা সালামি পাঠান। আহ, সালামি দিবেন, এই যে আমি তো সালামি দিতেছি, আমার এই যেটা সালামি দিচ্ছি এই যে জাহিদুল ইসলাম ভাইয়া, আমি যে ছোট ভাইদেরকে যে সালামি দিতেছি, এই সালামির চেয়ে বড় নেয়ামত, বড় ইয়া কিছু নাই। লাখ লাখ টাকা কামাইতে পারবা এই সালামির দিয়া, ভাইয়ার সালামি দিয়া লাখ লাখ টাকা কামাইতে পারবা। আর এই সালামির চেয়ে বড় সালামি আর কিছু নাই। এত বড় সালামি টাকা দিয়েও তুমি কিনতে পারবা না রে ভাইয়া। ছোট ভাইয়া, এই সালামির চেয়ে বড় সালামি, রাইট, হাবুল মৃদা ভাই এটা ঠিক বলছেন, বাজারের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমাকে সালামি দিলে লাভ হবে, আমাকে 5,000 টাকা সালামি দিলে 5 লাখ টাকার ইনকাম হবে, তাহলে কোনটা ভালো? আমাকে সালামি দিলে অনেক ইয়া হবে। প্রিন্স আলম ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমি কষ্ট করতেছি ভাই অনেক, এই দেখেন এমদাদুল হক মিলন, এই যে 9 লাখ টাকা লস রিকভারির আইটেম তো আছে আমার কাছে, অনেকে করছে, আমি আমার এই জায়গায় এই যে যারা পেনিনসুলা কিনছে সেল করে দিয়ে। হ্যাঁ, বিকাশ নগদ সবই একই নাম্বারে ভাইয়া। বিকাশ নগদ সবই একই নাম্বার। তো ইনশাল্লাহ এই যে আমার যে জায়গা থেকে আমি সুন্দর সুন্দর স্টক এত বাছাই যাচাই করে কিছু তো ডাবল হয়েছে, আরো ডাবলের আইটেম আছে আমার কাছে, মানে বের করতে পারছি এগুলা চয়েস। এই যে যে একটা স্টক বের করা অল্প, মানে চারটিখানি কথা না, একটা কোম্পানির ডিটেলস খবর নিতে হয়, একটা কোম্পানির ভিতরগত তথ্য বের করতে হয়, একটা কোম্পানির ফিউচার সম্পর্কে জানতে হয়, সব কিছু আহ, জেনে শুনে বুঝে এবং কংক্রিট হিসাবটা মিলিয়ে আমি কিন্তু রিপ্লেস করি। এমন কিছু আমি বলি না, বলতে চাইও না, আনতেও চাই না যেটাতে আমার এই আহ, ভাই বোনদের মানে কোনো ধরনের ক্ষতি হয়, কোনো ধরনের ক্ষতি হয়। তো আমাকে সালামি দিলে সবার বরকত হবে, আহ, সবার ইয়া হবে। তো এখানে ইনশাল্লাহ এ পর্যন্ত আপনাদেরকে যে জিনিসগুলো আমি মানে ইয়ে করে দিছি, আল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে না যে আমার দ্বারা কারো কোনোভাবে কোনো ক্ষতি বা কোনো ধরনের কোনো বিপদে পড়েছেন, বরঞ্চ একটু ধৈর্য যারা ধরছেন, আহ, সবাই কিন্তু বেশ ভালো বেনিফিট হয়েছে, এবং কেউ ক্ষতির মধ্যে পড়েন না, এবং আমি চাইও না যে আমার কোনো আহ, ভাই বোন আমার ইয়েতে কেউ ক্ষতিগ্রস্ত হয়। মানুষের দোয়া ভালোবাসা অনেক বড় জিনিস, এগুলা মানে এই দোয়া ভালোবাসা অর্জন করাটা
এত এগুলা শুধুমাত্র সম্ভব হয় মানব কল্যাণে কাজ করলেই। তো এখন দেখুন, বারাকা পাওয়ারটার আলোচনা বলছি, যেভাবে বলছি আলহামদুলিল্লাহ পরের দিনই ঠিক সেইভাবে কাজটা হয়ে গেছে বারাকা পাওয়ারের। তারপরে আলহামদুলিল্লাহ এই বারাকা পাওয়ার কিন্তু আমি, এই যে মোহাম্মদ হক ভাই, রাশেদ ভাই, এই শেয়ারটা আমি সেপ্টেম্বর মাসে যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু এই 13-14 টাকার ঘরে ছিল, বাট তখন বাজার ফেভার করে নাই, প্লাস ওদের কিছু ব্যাংকিং সিস্টেমের কারণে শেয়ারটা একটু নিচে চলে আসছিল, 10 টাকা পর্যন্ত নামছে। তারপর আমি সবাইকে অভয় দিছি যে ধৈর্য ধরেন, আপনার লসটা তো রিকভারি হবে, প্লাস প্রফিটে যাবেন। কেন? এই শেয়ারটা আইবিপির কিছু তথ্যপত্র পাইছি, এবং ও, ধন্যবাদ আঙ্কেল। তো এরপরে এই জায়গা থেকে আমি তথ্যপত্র বের করার পরে আহ, যখন বুঝতে পারলাম যে আইবিপিটা ফাইনালি আগামী ইয়ে পর্যন্ত, এটাকে কি বলে, ডিভিডেন্ড পর্যন্ত, এটা 17-18 টাকার ঘরে যাবে, তো এখন আছে 12-13 টাকার ঘরে আছে, আরো 5টা টাকার গ্যাপ এখান থেকে পাবো। তাহলে ধৈর্য ধরলে অবশ্যই বেনিফিট আসবে। তো এখন যে জায়গার মধ্যে আজকে সারাদিন আমি যখন ইয়ে করলাম, বাজারটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, কয়েকটা স্টকের প্যাটার্ন তৈরি হলো, কিছু দেখলাম যেটা বারাকা পাওয়ারের মতন সেমিলার পাওয়ার জিনিস একটা পাইছি, যেটা আশা করছি আগামী রবিবারে এটা হল্টের দিকে যাবে। আর আরেকটা শেয়ারের মোটামুটি আহ, কিছু তথ্যপত্র বা পজিশন অবস্থান দেখে কনফার্ম হয়েছি যে এটাও রবিবারে হল্টের সম্ভাবনা আছে, প্লাস ভালো কিছু মানে একটা ইয়ে আসবে। কেন এই কথাটা কেন বলছি? আমার তো সবকিছু আহ, আহ, মানে যোগ সূত্র মিলাইতে হয়। এই এই মার্চ মাসে আমরা ওয়ার্কিং ডেজ খুবই কম পাচ্ছি, এই মার্চ মাসে ওয়ার্কিং ডেজ খুবই কম পাচ্ছি, কারণ আজকে তো ধরেন 12 তারিখ, আজকে 13 তারিখ গেল, আগামীকালকে 14 তারিখ, তার মানে 15-16 এদিকে আছে 2 দিন। আর 15-16-র পরে পরের সপ্তাহে 24 সম্ভবত আহ, 23-24, খুব সম্ভবত 23-24 2 দিন পাচ্ছি। তাহলে মানে আমাদের টোটাল এই মাসের আর বাকি আছে 4টা ওয়ার্কিং ডেজ। 4টা ওয়ার্কিং ডেসে আমাদের হাতে আছে। ওই অন্যদিকে আপনার এই ডিসেম্বর ক্লোজিং এর ডিভিডেন্ড প্লাস জুন ক্লোজিং এর থার্ড কোয়ার্টার, দুইটা জিনিসের ঘোষণাপত্র আসবে এই 4 ওয়ার্কিং ডেজের ভিতরে আসতে হবে, এছাড়া আর বিকল্প নাই। তাহলে এই 4 ওয়ার্কিং ডেজের ভিতরে যেহেতু 24-25, ওমর ফারুক ভাই, 24-25, তাহলে এইদিকে পাচ্ছি আমি 16-17, আর ওইদিকে পাচ্ছি 24-25। তাহলে 16-17 আর 24-25, এই 4টা ওয়ার্কিং ডেজের ভিতরে আমাদের আমাদের কি পাইতে হবে? জুন ক্লোজিং এর থার্ড কোয়ার্টার আর ডিসেম্বর ক্লোজিং এর আমার পাইতে হবে এই ডিভিডেন্ড ঘোষণার ডেট। কথাগুলো একটু সুন্দরভাবে খেয়াল করে কথাগুলো শুনেন। তাহলে 4টা ওয়ার্কিং ডেজের ভিতরে যেহেতু আমার এই 4টা ওয়ার্কিং ডেজের ভিতরে যেহেতু আমরা 29, 30, 31ও আছে। আচ্ছা, এটা হচ্ছে একদম লাস্ট মোমেন্ট, তাদের 4 ওয়ার্কিং ডেজ আর ওইদিকে 3 ওয়ার্কিং ডেজ, তার মানে 3 সপ্তাহের মধ্যে আমরা পাচ্ছি 4টা আর 3টা 7টা ওয়ার্কিং ডেজ। আরিফ রহমান, তাহলে আমরা এম নাসির উদ্দিন নাহিদ ভাই, সুন্দর একটা কথা বলছেন, গুপ্তধন বলেন ভাই। আমার কাছে সুপ্ত ওপেন ধন আছে। আমি কাউকে গোপনে কিছু বলি না, যা বলি ওপেনে। কোনো কিছু নাই গোপনে, যা কিছু আছে সব ওপেনে। গুপ্ত টুপ্তর গোষ্ঠী বাড়ি আমি, এইসব গুপ্ত খেলার মধ্যে আমি নাই, যা আছে ওপেন ফিল্ডে কথা বলি। তো যা আছে বুকের পাটা নিয়ে ওপেন ফিল্ডে কথা বলি, সবার জনস্বার্থে কথা বলি আমি। আমার কাছে গোপনীয়তার কিছু নাই। তাহলে রাফায়েত ভাই, আমরা 7 কার্য দিবস পাইতেছি, তার মানে আজকে 13, মানে 15 কার্য দিবসের মধ্যে 15 বা 16 কার্য 17 কার্য দিবসের মধ্যে 10 কার্য দিবসই আমাদের বন্ধ যাচ্ছে। তাহলে 10 কার্য দিবস যদি বন্ধ যায় আর 7টা কার্য দিবস যদি আমরা পাই, তাহলে কোম্পানিগুলোর যেই প্লে রোল করা, কোম্পানিগুলোর যেই
অবস্থান, তাদেরকে এই ৭ কার্যদিবসের মধ্যে যা কিছু আছে কমপ্লিট করতে হবে, তাই না? বিষয়টা তো সূত্রটা এই জায়গায় দাঁড়ায়। তাহলে আমাদের যদি এই সূত্র দাঁড়ায় যে ৭ কার্যদিবসের ভিতরে কমপ্লিট কিছু হবে, তাহলে পুরা বাজারের তো সব সব শেয়ার তো প্লে করবে না। তো সম্ভাব্য যে শেয়ারগুলো খুবই পজিটিভ কিছু আসবে, খুবই মানে গুরুত্বপূর্ণ কিছু আসবে, সেই গুরুত্বপূর্ণ কিছু যদি আমাকে পেতে হয়, আমাকে এই ৪০০ কোম্পানির থেকে এগুলা খুঁজে বের করতে হবে। তন্মধ্যে একটা আমি হ্যাঁ, অনেকে দেয়, দেখ অসুবিধা নাই। ওরা ওরা তো গুপ্ত বাহিনীর লোক, তো তাই গুপ্ত দেয়, গুপ্ত আইটেম দেয়। আমি সারা জীবনের বিরোধী দল। ঠিক বলছো লাবিব, থ্যাংক ইউ ভাইয়া। আমি সারা জীবনের, যদি জামাতো ক্ষমতা আসে তার পিছনেও আমি লাগবো, যদি এনসিপি ক্ষমতা আসে এনসিপির পিছনে লাগবো, অন্যায় করবে তার পিছনে আমি আছি। আমি ন্যায়ের পক্ষে বলবো। যেমন ধরেন বাংলাদেশের একমাত্র মহিষী নারী এবং দেশপ্রেমিক বেগম খালেদা জিয়ার কথা আপামর জনতা কেউ যদি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে, আমি তার ঘাড় মটকায় দিব। কেন? এই একমাত্র বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বে, যার রাষ্ট্র পরিচালনায় কেউ কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো ইয়ে ধরতে পারবে না বা করতে পারবে না। তিনি দেশপ্রেমিক ছিলেন। কেননা বেগম জিয়ার এই যে চ্যারিটি ফান্ডের ব্যাপারে এই মামলা করছে শেখ হাসিনা, ডাইনি হাসিনা, সন্ত্রাসী হাসিনা, সে হাসিনা যেই কাজটা করছে, এটা কোনো শিষ্টাচার হয়? এত অসভ্য মহিলা এই পৃথিবীর বুকে মনে আর একটাও নাই, জালিম মহিলা। এই বেগম জিয়া সম্পর্কে যে বাজে কথা বলছে, অথচ আমাদের এই বেগম জিয়া আমরা দেখেছি, আমরা তো আমাদের যতটুকু বুঝানো হয়েছে, এই যে আজকে অনেক বাটপারগুলা বিএনপি নাম দিয়ে বিএনপির নেতা সাজে, এই বিএনপি নেতার ভিতরে অনেকে এখন এগুলা হচ্ছে চরিত্রহীন নেতা, ওইগুলাই এসে বেগম জিয়ারে হাসিনার আমলে কটু কথা বলছে, আর এখন এই বেগম জিয়ার তেল মারতেছে। এই ধরনের দোচারিতা মুখ, মানে ডাবল ফেসের মুখকে আমি ঘৃণা করি, আই হেট দেম। এই চুপ্পু মুপ্পু এগুলো হচ্ছে সব বদমাইশের হাড্ডি, তেলে তেল মিলায়, এগুলো হচ্ছে সেই জাতি। যাই হোক, আলোচনা আসি। আমাদের এই বাজারটা আহ, আশা করছি বিএনপি সরকারের সময় অবশ্যই, রাইট, বেগম জিয়া একমাত্র বলেছে বাংলাদেশ ব্যতীত আমার কোনো ঠিকানা নাই। এটাই তো আমিও বলি, আমার বাংলাদেশ ছাড়া আর কোনো ঠিকানা নাই, একমাত্র ঠিকানা বাংলাদেশ। যারা ভারত ভারত পাকিস্তান পাকিস্তান করে, তারা ভারত পাকিস্তান চলে যাও। আমরা যারা বাংলাদেশি, বাংলার মাটিতে জন্ম হয়েছি, বেগম জিয়ার আদর্শ বা আমাদের এই যে বেগম জিয়ার মতো মনোভাব, শহীদ আহ, ওসমান হাদির মতো মনোভাব যারা আমরা বাংলাদেশে থাকি, তোমরা গেট আউট এই দেশ থেকে, দরকার নাই তোমাদের। তোমরা ভারত পাকিস্তান করতে করতে তোমরা ওই দেশে চলে যাও। আমরা আমাদের দেশকে, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষের জন্য আমরা কল্যাণময় কাজ করে যাব। তো এখন দেখুন, তাইলে আমরা যে আলোচনায় ছিলাম, সেই আলোচনাটা হচ্ছে যে আহ, আমরা আহ, আগামী ৭টা কার্যদিবস আছে আমাদের হাতে। এই ৭টা কার্যদিবসের প্রত্যেকটা কোম্পানির কি করতে হবে? ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর ডিক্লারেশন আসতে হবে। এখন ডিসেম্বর ক্লোজিং কোম্পানির মধ্যে ডিক্লারেশন যদি আসে, কিছু ব্যাংক ফাইন্যান্স আছে ভালো, ওইগুলা ছাড়া ব্যতীত আমাকে চয়েস করতে হবে কোন স্টকটাতে আমাকে ভালো রিকভারি দিবে, আহ, ভালো রিটার্ন দিবে। রূপব্রত দাদা, এগুলা এই যে রাজনীতি করি না, এগুলো হচ্ছে আহ, আহ, এইটা বিজনেসের একটা পার্ট। কেননা সত্যকে তুলে ধরা, এবং এই সত্যের ভিতরে আমাদের অনেক কল্যাণ রয়েছে। এই কল্যাণের ক্ষেত্রে এগুলো আমাকে কথা বলতে হয়। তো এখন এই ভাই, আশরাফুজ্জামান ভাই, এই আমার একটু আলোচনাগুলো দেখেন, কমেন্টের চেয়ে আলোচনাগুলো একটু শুনেন আমি কি বলতে চাচ্ছি। এবং এই যেই গুলো কথা বলবো, যে কথাগুলো বলবো এবং যে স্টক নিয়ে বলবো, এটা আপনার স্টকের চেয়ে এইখানে, জি, মারুফ হক খান ভাই, এখানে পলিটিক্যাল, এটা বাংলাদেশ পলিটিক্যাল গ্রুপ, শেয়ার বাজার পলিটিক্যাল গ্রুপ। আপনার ভালো না লাগলে আপনি গেট আউট ফ্রম হিয়ার। আমরা বাংলাদেশের কথা বলি, আমরা বাজারের কথা বলি, বাজারের উন্নয়নমূলক কথা বলি। এটা যদি আপনার কাছে পলিটিক্যাল মনে করেন, আপনি নিতে পারেন বা চলে যেতে পারেন, ডোন্ট মাইন্ড ব্রাদার। এখানে ন্যায় এবং
ইনসাফের কথা বলা হয়, এটা যদি আপনাকে পলিটিক্যাল মনে হয়, তো আপনি আপনার রাস্তা মাপতে পারেন, ঠিক আছে? আপনাকে থাকার দরকার নাই, তো গ্রুপে থাকবেন কেন? আপনি পলিটিক্যাল গ্রুপে থাকবেন কেন? আপনাকে তো কমেন্ট করার প্রয়োজন নাই যে এটা ভাল লাগে না, আমি আই এম, ওই যে আই এম তো অবাক। তো আপনি ওইভাবে চিন্তা করে চলে যেতে পারেন। সুতরাং পলিটিক্যাল গ্রুপ, জামাত গ্রুপ, বিএনপি গ্রুপ, এসব ফাইজলামি কথা না বলে লিভ করতে পারেন। আপনাকে কেউ জোর করে এখানে আনা হয় নাই। জি ওমর ফারুক ভাই, তো এখানে ন্যায় ও ইনসাফের কথা বললে পলিটিক্যাল গ্রুপ, এই গ্রুপ, এই যে ফালতু ব্রেনলেস মানুষগুলা কথাবার্তা বলে, খুব কষ্ট লাগে। দেশের কথা বলেন ভাই, চিন্তা ভাবনা করেন, কথা বলেন। যেটা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে শিখেন। আর কতকাল গোবর খায়া জীবন কাটাবেন, গোমূত্র খায়া জীবন কাটাবেন? ন্যায় ও ইনসাফের কথা বলেন, বুকের পাঠা থাকলে সত্যি কথা বলেন, চাটুকার চামচামি বাদ দেন। আসেন এবার দুইটা স্টকে, তিনটা স্টক নিয়ে আজকে আলোচনা করব, টোটাল তিনটা স্টক। আমার জন্য না আপনাদের জন্য ভাই, আমার তো স্টক যেগুলো আলোচনা করি, এই ওইগুলোর মধ্যে আমি ঘুরে ফিরে বাইসেলের মধ্যে থাকি, প্লাস আরো কিছু নতুন কিছু পাইলে আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা দুইটা পয়সা পাইলে আমার কোনো ক্ষতি আছে? আমার কোনো ক্ষতি নেই, বরং আপনারা ভালো থাকলে আমার কাছে ভালো লাগে। এ তাসিন, এই দরজাটা লাগাও তো একটু, বাইরের সাউন্ড আসে। আমার কথা হচ্ছে যে আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা যারা লুজার আছে, অনেক ভাই বোন লুজার আছে এখানে, অনেকের যে ইয়া আছে, আহ, তাদের উপকারার্থে, তাদের লস রিকভারি করার স্বার্থে আমি খুব সুন্দরভাবে কাজগুলো আহ, চেষ্টা করি, কথা বলি, ইয়ে করি, তো সেইখানে আহ, সুতরাং আমি এই মানুষের জন্য কাজ করি, এই মানুষের জনকল্যাণে কাজ করি এইখানে। আমার আহ, আপনাদের কারো যদি ভালো, কেউ যদি এটাকে পলিটিক্যাল ইস্যু হিসাবে বানাইতে চান, আপনারা এখান থেকে চলে যেতে পারেন, লিভ করতে পারেন। এখানে কোনোভাবে কোনো কিছু অন্যায়ের প্রতিবাদ করে কেউ যদি বলেন যে এই জিনিস পলিটিক্যাল ইস্যু, আপনি এখান থেকে চলে যান। আপনাকে কেউ ডেকে আনে না এখানে, এখানে আনছি, আমি আসছি। আমার যারা আছে, আমার ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, তাদের স্বার্থে আমি কাজ করি, এবং এখানে ন্যায়সঙ্গত বিগত প্রিভিয়াস 17 ইয়ার্স এই মার্কেট থেকে যে লুটপাট করছে, এই মার্কেট থেকে যে রক্ত চুষে নিছে, কার টাকা নিছে? আমার ভাই ভাই বোনদের টাকা নিছে, আমার এই জনগণ, এই সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে লুটপাট করছে। আর আমি আসার পর থেকে আলহামদুলিল্লাহ আজকে একটা বছরের মধ্যে কোনো বাটপার চান্স পায় না এখানে। তারাই আমার বিরোধিতা করে, যারা এই আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে লুটপাট করছে এত বছর, তারাই আমার বিরোধিতা করে, তারাই আমার শত্রুতামি করে। কেন? আমার কারণে আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী জনগোষ্ঠীর টাকা আত্মসাৎ করতে পারছে না, ধোকায় ফেলতে পারছে না। এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের খানা বন্ধ হয়ে গেছে, তাদের লুটপাটের সবকিছু বন্ধ হয়ে গেছে দেখে এখন উঠা পড়া লাগছে আমার পিছনে, মানে শত্রুতামি করার জন্য। তাহলে তোমগ জায়গা না এখানে, এখানে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের স্বার্থে যা কিছু করা লাগে আমি তাই করব। আমার এই ভাই বোনদের আল্লাহর রহমতে আজকে একটা বছরে যারা আমার সাথে শুরু থেকে লেগে আছেন এবং পরবর্তীতে এই পর্যন্ত যারা জয়েন্ট হয়েছেন, প্রত্যেকে আল্লাহর রহমতে অন্তত বিনিয়োগটা নিরাপদে রাখছেন, বিনিয়োগটাও নিরাপদে আছে আলহামদুলিল্লাহ। এখন এই জায়গাতে কেউ পাকনামি করবে, আমার, তোমরা যত শত্রুতামি করো আমার কোনো কিছু যায় আসে না। বাপের বেটা হলে সামনাসামনি এসে কথা বলো, দেখি কার কত বুকের পাটা আছে। ফেসবুকে জামাত বিএনপি এসব ট্যাগ লাগায় ফাইজলামি করে, হাসিনার আমলে এরকম, হাসিনার আমলে এর চেয়ে আরো তোমরা গর্তে লুকায় ছিলা, তখন কথা বলার সাহস পাও নাই। সেই জায়গায় আমার জোরালো বক্তব্য ছিল, কিন্তু তখন কথাই বলার সুযোগ হয় নাই। আরো অনেকে বলতো ভাই আপনি এত ওপেনলি কথা বলেন না। আরে ভাই, অন্যায়, ন্যায় অন্যায় কথা বলতে আবার ভয়ের কিসের আছে? তো তো এইসব আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের রক্ষার্থে, ভাই বোনদের রক্ষার্থে, এবং তাদের জন্য যে ইয়ে করা আহ, দরকার আমার, সেই জায়গা থেকে আমি কাজ করে যাব। এবং আমার ভাই বোনদের এত বছরের, এই 17-18 বছরের লুটপাটের যে টাকাগুলো কিভাবে রিকভারি করতে হয়, কিভাবে তাদের কষ্টগুলো, আমি দেখেছি মানুষের কষ্ট, আমি দেখেছি মানুষের কান্না, আমি দেখেছি মানুষের মানে পরিবার থেকে বিচ্ছিন্ন হইতে এই পুঁজিবাজারে, পুঁজিবাজারে বিনিয়োগ করে গিয়ে আহ, সব সর্বস্ব হারিয়ে নিজের সন্তানকে দেখতে পারে নাই, রাতে 3টার সময় ফোন করে কান্নাকাটি করছে আমার কাছে। আমি সেই কষ্ট নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই, সেই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি। সুতরাং
এইখানে মাতব্বরি করার কথা, রাজনীতি পলিটিক এইসব ট্যাগ লাগানো ফাইজদামি আমার কাছে চলবে না। আলমগীর ভাই, থ্যাংক ইউ। তো আসেন আমরা তিনটা স্টক নিয়ে আলোচনা করব, যে তিনটা স্টকের মধ্যে রানিং এর মধ্যে যে আলোচনাগুলো করে আসছিলাম, যে এই 7 ওয়ার্কিং ডেসে, সাত তো 7 ওয়ার্কিং ডেসে আমাকে কোন স্টকগুলো ভালো একটা রিকভারি দিবে, সেই জায়গা থেকে আমি আজকে অন্তত অন্তত রাইট, ওই যে মলম পার্টির লোকজন তো এগুলা মলম পার্টি খানা পায় না, তো আর কি করবে, ধোকায় আর কত দিবে ধোকাবাজি করতে করতে তাদের লাইফ গেছে বরবাদ হয়ে, এখন দেখছে যে আর কোনো কিছু পারে না, আমার এই বিনিয়োগকারী ভাই বোনদেরকে আর ফাঁসাইতে পারতেছে না। এখন কি করবে, এখন ফাঁসাইতে না পারলে কি করবে, আমার পিছনে তো লাগবে, তো তোরা পিছনে লাগবি, পিছনে থাকবি, আর আমি সামনে আছি, সামনে চলে যাব। আলহামদুলিল্লাহ, এই সামনে আছি, সামনেই চলে যাব ইনশাল্লাহ। আমি সামনে আছি, সামনে যাব, তোমরা পিছনে আছো, পিছনে লাগবা, পিছনে থাকবা। আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে নিয়ে আমি সামনে আছি, সামনে এগিয়ে যাব, এবং এই বাজার থেকে আমরা আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যেটা আমাদের অর্জন করার, এই ক্ষতি পুষিয়ে এনে আমরা একটা সুন্দর বাজারকে উপস্থাপন করব, এটা আমাদের লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ। তাহলে আসেন এবার গুরুত্বপূর্ণ তিনটা স্টক নিয়ে আজকে আলোচনা করব, তার মধ্যে খুবই শর্ট টার্মের ভিতরে দুইটা প্যাটার্ন আমার, দুইটা অবস্থানে তৈরি হয়েছে, যেটা একটা আসেন প্রথমে একটা বলি, লং টার্মের একটা হিসাবটা আগে চলে আসি। আমি তার ভিতরগত অবস্থান, তার ইপিএস, তার বর্তমান পজিশন সব কিছু বের করে একটা জায়গায় উপনীত হয়েছি, যে এই আপনাদেরকে যখন আমি একটা জিনিস বলছিলাম, একটা জিনিস যেখানে দেখছিলাম সেটা হচ্ছে যে আহ, ইসলামী ফাইন্যান্স যখন 5 টাকা 6 টাকার ঘরে আসছিল, তখন একটা সিগন্যাল আমি ধরেছিলাম। তো সেই সিগন্যালটা পাওয়ার পরে, জি ভাই, যেগুলা ফাজিল আছে এগুলাকে ব্লক করে দেবো, নো প্রবলেম, এগুলা লাইভের পরে এগুলা থাকবে না আর। তো এখানে মনির ভাই মজার কথা কইছেন। তো এখন দুইটা স্টকের মানে একটা যেটা যেটা দেখছি তো যেটা দেখছি সেই জিনিসটা হচ্ছে যে আহ, আমার কাছে কেমন যেন একটা খুব ভালো একটা অবস্থানের মধ্যে আসছে, সেটা হচ্ছে এসএস স্টিলটা, নামে নাম নিয়ে আসলাম, এসএস স্টিল। এসএস স্টিলটা কেন আলোচনা আনছি, তার আমি আজকে ভিতরগত কিছু ইপিএস, তারপরে তার অবস্থান, তার প্যাটার্ন, অনেক কিছু খোঁজ দিছি, অনেকগুলো স্টক খুঁজছি, তার মধ্যে অনেকগুলো স্টকের মধ্যে একটা পাইছি। আপনাকে ধৈর্য রাখতে হবে এবং অবস্থানটা দেখতে হবে। এসএস স্টিলটার মধ্যে যে জিনিসটা পাইছি আমি, এসএস স্টিলের দেখেন, আমি ভিতরগত অবস্থান থেকে শুরু করি, যেমনটি আজ থেকে 5 মাস আগে যেমনটি দেখেছিলাম ইসলামী ফাইন্যান্সের মধ্যে, তেমন একটা কিছু আমার কাছে নজরে আসছে এসএস স্টিল। একটা শেয়ারও আমি এখনো কিনি নাই, ফান্ডও নাই, কোথেকে কিনবো, আপনারা জন্য আমি এই প্রেজেন্টেশনটা নিয়ে আসছি আজকের। এসএস স্টিলের দেখেন, এই অক্টোবর মাসে যখন তার কোয়ার্টার কোনটা দিছে, এই গত বছরের অক্টোবর মাসে থার্ড কোয়ার্টারটা দিছে, হঠাৎ করে আজকে ঘুরতে ঘুরতে দেখলাম এইটার, এই যে দেখেন লেখা আসছে যে থার্ড কোয়ার্টার ইপিএস ডিক্লাইন বাই 9 টাকা 9 পয়সা, এটার ইয়ে ছিল প্রিভিয়াস ইয়ার, গত বছরের এই সময় ছিল 11 পয়সা মাইনাস, 11 পয়সা মাইনাস ছিল এটার ইয়েতে। আহ, ধন্যবাদ ভাই, আল্লাহর কাছে এইটুকুই চাই, আর কি চাওয়ার আছে, আপনাদের দোয়া ভালোবাসা আছে, আর কিছু দরকার নাই তো আমার এখানে। তো এখন দেখেন এই যে যে ইয়েটা পাইছে আমি, এই এটাকে কি বলে, এসএস স্টিলের, তার ইপিএস প্লাস তার অবস্থান, তার ভিতরগত অবস্থান সবকিছু যাচাই বাছাই করে একটা জিনিস তে উপনীত হয়েছে, কনসোলিডেটেড বাই এত পয়সা টু এগেনিস্ট এত পয়সা। তো এখানে এটাকে আবার তারা ন্যাব এত পয়সা, এটাকে আবার রিফর্মে এনে রেসপন্স ফর দ্য division EPS consolidated from the third quarter FY 24 to 25 declined from এতটা পয়সা থেকে
করসপন্ডিং কোয়ার্টার অফ অফ দ্য প্রিভিয়াস ইয়ার, মানে এর আগের বছর বিডিটি এত পয়সা মাইনাস ছিল। কারেন্ট কোয়ার্টার, ইন দ্য কারেন্ট কোয়ার্টার, আচ্ছা এইখানের ইন দ্য কারেন্ট কোয়ার্টার দিস দ্য ডিক্রেজ ইপিএস ডিউ টু লসেস, এটা লসের ইয়ে আসছে, হ্যাঁ কোয়ার্টার, এখানে লসের ইয়েটা আসছে। এরপরে আসছে কি এটাতে আহ, এটা হচ্ছে কত তারিখে নিউজ, দা 9 মাসের এত পর্যন্ত ইমপ্রুভ, এই দেখেন সিগনিফিকেশন এত ইন দ্য করসপন্ডিং প্রিভিয়াস এত থেকে এত কারেন্ট ইয়ার, দ্য ইমপ্রুভমেন্ট অ্যাট্রাক্টেবল অফ দ্য বেটার ওয়ার্কিং ক্যাপাবিলিটি ম্যানেজমেন্ট, ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফ্রম দ্য, এখানে দেখেন কিছু পজিটিভ সাইন আছে, যদিও ইপিএসটার ইয়ে আসছে। তো এইখানে আসার পরে আবার তারা কি বলতেছে লাস্ট লাস্ট এই যে ইয়েতে অক্টোবর মাসে, যে আর্লিয়ার নিউজ দা, তারা আবার নতুন করে ফার্দার এই যে ফার্স্ট কোয়ার্টার থার্ড কোয়ার্টারের এটাকে আবার ইয়ে রিফর্ম করবে, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট কোম্পানি ফ্রম দ্য postponed new date time, the meeting will be notified later। তার মানে এইখানে তাদের যে থার্ড কোয়ার্টারটা কতবার দিচ্ছে, এখানে কিছু ঝামেলা আছে, এই ঝামেলাগুলোকে তারা মানে ঠিকঠাক করে আবার এটাকে ইয়ে করবে। আবার ওইদিকে ইনফর্ম দ্য ডাইরেক্টর অ্যাপয়েন্টমেন্ট, নতুন একজন ডাইরেক্টর দিচ্ছে এমডি আবুল কালাম, মিস্টার এমডি আবুল কালাম অ্যাজ কোম্পানি সেক্রেটারি অফ দ্য কোম্পানি এফেক্টেড ফ্রম জুলাই মাসের এত তারিখে। আচ্ছা যাই হোক, এইখানে কিছু পজিটিভ জিনিসগুলো পাইছি, এবং ফ্যাক্টরিটা চালু আছে, এসএস স্টিলের ফ্যাক্টরিটা চালু আছে। তো ওদের ভিতরগত কিছু অবস্থান আমি পজিটিভলি পেয়েছি, প্লাস যে তার প্যাটার্নটা তৈরি হয়েছে, এসএস স্টিলের যে প্যাটার্নটা তৈরি হয়েছে, প্লাস কিছু ভিতরের পজিটিভ তথ্যপাত্র পেয়েছি আমি ড্যামরা কোনাপাড়াতে না। আচ্ছা তাহলে এসএস স্টিলের ভিতরগত তথ্য কিছু আমার কাছে পজিটিভ পাইছি। তো পজিটিভটা পাওয়াতে তাদের যে অবস্থান এবং চার্ট প্যাটার্নের যে জায়গাটা, এই চার্ট প্যাটার্নের জায়গাটা এতটা মানে পজিটিভ সাইন একটা পাইছি, যেখানে এইখান থেকে তার যে অবস্থান সামনের যদি ফাইনাল ইয়েতে কিছু পাওয়া যায়, সেইখানের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে এই শেয়ারটার অন্তত পক্ষে যেই জায়গা আছে এখান থেকে ডাবল হওয়ার একটা মানে 95% চান্সেস আছে, 95% চান্সেস আছে। হ্যাঁ পূবালী ব্যাংকে প্রফিট করছে, প্লাস পূবালী ব্যাংকের যে বড় প্লেটা এটা হয়েও গেছে, এটা পূবালী ব্যাংকের হয়ে গেছে রাজু। তো ওইটা হয়ে গেছে। এখন এই এসএসসি স্টিলের যে ভিতরগত তথ্যপাত্র দেখেছি এবং যে অবস্থান ইন্ডিভিজুয়ালি আরো কিছুটা যেটা এটা আসলে আমি বলতে চাই না, এগুলো পার্সোনাল বিষয়, তো অনেকের এই জিনিসগুলো এসএস স্টিলের পার্সোনাল ব্যক্তিগত কিছু লোকজন থেকে একদম ইন্টারনাল কিছু কনফার্মেশন জায়গা থেকে কনফার্ম পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার সবচেয়ে বেশি যে জায়গাটা সেইটা হচ্ছে গিয়ে ওই জায়গা থেকেও আমি আমার যে প্যাটার্ন তৈরি হয় বা আমার যে গ্রাফিক্যাল চিত্র, বাজারের অবস্থান সবকিছু মিলে যেটা আমার বেশি ইম্প্যাক্ট পড়ে সেটাই আপনাদেরকে উপস্থাপন করি আমি। অথেন্টিক যত নিউজই হোক, তারপরে ওইটার চেয়ে আমার গুরুত্বটা হচ্ছে কোম্পানির ডিটেলস প্লাস বাজারের চার্ট প্যাটার্ন। এই দুই জায়গা থেকে এসএস স্টিলটা আমার কাছে খুবই চমৎকার লাগছে, যেটা লাগছিল পেনিনসুলার মতন, যেটা লাগছিল আপনার আরেকটা শেয়ার যেটা বলছিলাম ইসলামী ফাইন্যান্স। এই দুইটার মধ্যে আহ, এই দুইটার মধ্যে এসএস স্টিলটার একটা মানে তৃতীয় নাম্বারের এটা আমার কাছে একটু ভালো একটা অবস্থান দেখছি। হ্যাঁ তো আহমেদ রাজু যদি কিছু ফ্রি থাকে এখানে অ্যাভারেজ করে আসলে অন্তত এই যে জায়গা আছে এখান থেকে 8.5 টাকা, 8.5 টাকা, 8 টাকা, 8.5 টাকা, তাহলে আমি যদি একটু বটম সাইডটা ধরি তাহলে ডাবলের প্যাটার্নটা কিভাবে তৈরি হয়। তা এই যে বটম সাইড যদি ধরি 3 টাকা 70-80 পয়সার যে জায়গাটা, এটার প্রয়োজন নাই, এটা ধরার দরকার নাই। এই 3 টাকা 70-80 জায়গাটা যদি আমি স্ট্রংলি ধরি,
আমার স্ট্রংলি যদি এই 3 টাকা 70 80 প্যাটার্নটা ধরি বা 4 টাকায় ধরি, তো 4 টাকা থেকে যদি 8 টাকা পর্যন্ত আমি ক্যালকুলেশন করি, তাহলে তো ডাবল প্যাটার্ন হয় অবশ্যই। তো যেহেতু 4 টাকা থেকে 8 টাকা একটা ডাবল প্যাটার্ন, তাহলে দ্যাট মিনস এখন আছে 4 টাকা 90 পয়সা। এখান থেকে আরো ধরেন 5 টাকা, 5 টাকা থেকে আরো 3 টাকা হিসাব করেন, 3 সাড়ে 3 টাকার একটা গ্যাপ হবে। এইখানে যে জায়গাগুলো আছে একটু, এই যে 5 টাকা 80 70 80 পয়সা, এগুলো কিন্তু টিক মানে বেশি একটা ধাক্কা খাবে না, এগুলাতে রিকভারি করতে বেশি একটা ইয়ে হবে না। আইএলএফএস টেস এগুলো তো এগুলা মানে একটা গেমলিং জুয়া খেলা হয়, কিন্তু এগুলাতে কোনো এক সময় ওই যে ইউনাইটেড এয়ার, তারপরে 5টা ব্যাংক প্লাস ওই যে ভ্যাকসিনকো, ওটাকে সিনথেটিক, ওইগুলোর মতন যদি একবার কিক আউট করে বাজার থেকে আউট করে দেয়, তাহলে আপনার ওই এই যে যে লাভ দেখতেছেন এগুলো সব হাওয়া হয়ে যাবে। তাহলে ওই ঝুঁকি নেওয়ার চেয়েও আমার রিস্ক ফ্রি ফান্ডে যদি আমি একটা ডাবল প্যাটার্নের স্টক পাই, 50%-এর স্টক পাই, 30%-এর স্টক পাই, ওইটা বেটার না? লোভে পা দেওয়া যাবে না, লোভের ভিতরে পড়া যাবে না, আমাকে লোভকে কন্ট্রোল করে আমাকে কাজ করতে হবে। 3টা প্যাটার্নের স্টকের মধ্যে এই একটা হচ্ছে এসএস স্টিল, এইটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করলাম। আমি ভিতরগত কিছু জিনিস আমার কাছে পজিটিভ মনে হয়েছিল, যেমনটা ইসলামী ফাইন্যান্সের ব্যাপারেও আপনাদেরকে আলোচনায় আনছিলাম। এটা হচ্ছে একটু আপনাকে লং টার্ম চিন্তা করতে হবে, যে প্যানিনসুলা যেমন আমি 11 টাকা থেকে বলছি, এখন 22-23 টাকা হিট করছে, এখনো বলছি যে প্যানিনসুলা আরো অনেক উপরে যাবে। তারপরে ইসলামী ফাইন্যান্সটার কথা বলছি, সেটাও 6 টাকা থেকে বলছি 12 টাকা হিট করছে, এটা আরো উপরে যাবে। কেননা এই যে আমার দ্বিতীয় নাম্বার স্টকটা নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স। ইসলামী ফাইন্যান্সটা ইসলামী ফাইন্যান্সটা এখন ইসলামিক ফাইন্যান্সটা দেখেন এই জায়গাতে গত কয়েকদিনের এই ডাউন প্যাটার্ন বা কালেকশন বলেন, সবকিছু কমপ্লিট করে হিস্টোগ্রামের বার 1 2 3 তিনটা হালকা প্যাটার্ন তৈরি হয়েছে। এই তিনটা হালকা প্যাটার্ন প্লাস এই যে যে চিত্রগুলো 1 2 3 4, এই 4টা ওয়ার্কিং ডেজের যে অবস্থান, এইটা যেটা হয়েছে, এই জিনিসটা, এটা আমার কাছে রবিবারে একটা হল ট্রেডের হিসাব একটা মিলতেছে। কেন মিলতেছে দেখেন, এই যে যে জায়গাটা, এই যে 11 টাকা ক্লোজ দিচ্ছে, 11 টাকা 10 পয়সা, হ্যাঁ, এর আগেও 11.90 11.80 তো ক্লোজ আসছিল। যদিও বাজারে ঝড় তুফানে ওই যে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে এই জায়গাটাতে সে তেমন একটা ধরে রাখতে পারে নাই। তখন আরএসআই এমন বেশি ছিল না, 70 80 70 71-এর ঘরে ছিল, বা হায়েস্ট কত 72 আরএসআই ছিল। তো 72 আরএসআই তে এটা আরো প্লে করার চেষ্টা করেছিল বা যাওয়ার কথা ছিল, বাট ইরান আমেরিকার যুদ্ধটাকে কেন্দ্র করে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে। আবার এটা সবাই, পুরো পৃথিবীতে একটা এফেক্ট পড়েছে। যাই হোক, সেইখান থেকে আমরা যখন কাটিয়ে উঠেছি, এখন একটা জায়গা আমাদের একটা বল ভরসা আছে, এবং বাজারের যে প্ল্যান অনুযায়ী বা প্যাটার্ন অনুযায়ী বা ভলিউম অনুযায়ী, যে এই যে একটা 10 বা অল্প শর্ট টাইমের ভিতরে 400 পয়েন্টের একটা 400 না 600 পয়েন্টের মতন একটা ডাউন হয়েছে, হওয়ার সাথে সাথে আরএসআই যেমন কারেকশন দিছে, পি রেশিও যেমন কমছে, এবং যেটা কমছে, সেই জায়গা থেকে এখন আবার যে প্যাটার্নটা তৈরি হয়েছে। এই ইসলামী ফাইন্যান্সের কথা কেন বলছি, চলেন আমরা এটা একটু ভিতরে ঢুকি। এটা যেহেতু আমি 6 টাকা থেকে আপনাদেরকে এই আলোচনায় নিয়ে আসছি, তখনও এই জায়গাগুলো থেকে বের করছি ISLAMIC। এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর স্টকটার ব্যাপারটা আলোচনা করতেছি। আজকে 3টা স্টক নিয়ে আলোচনা করবো, আর কোনো স্টক আলোচনা হবে না। তাহলে এই দেখেন, আমি যখন এটা সম্ভবত এই কোন টাইমে জানি, সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তাও এরকম বহু স্টক খুঁজতে 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 আমার এটা নজরে আসলো, যে হঠাৎ করে দেখলাম যে এইটার, এই দেখেন, এই যে থার্ড কোয়ার্টারটার সময় যখন ইপিএসটা শো করলো, আমি পুরা ডিটেলসটা পড়ে দেখলাম। দেখেন, ইপিএস হ্যাজ টাকা 87 পয়সা মাইনাস, অনলি 87 পয়সা মাইনাস। ওয়ালাইকুম সালাম আসিফ ভাই। 87 পয়সা মাইনাস ছিল কতর এগেনিস্টে? 5 টাকা 71 পয়সার থেকে। আপনি একটা চিন্তা করে দেখেন, একটা কোম্পানির 5 টাকা 71 পয়সা মাইনাস থেকে মাত্র 87 পয়সা, তাহলে কত বড় রিকভারিটা সে করছে। আসেন আরেকটু পিছনে যাই। এইটা গত বছর জানুয়ারিতে এটা ছিল 8 টাকা 10 পয়সা মাইনাস, সেখান থেকে রিকভারি করে, এটা সেকেন্ড কোয়ার্টারের কথা বলছি, সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 94 পয়সা রিকভারি করছে। তার মানে কি, সে কতটা বড় একটা রিকভারি করছে চিন্তা করা যায়। এইটা সেম জিনিসটা ওই যে
পেনিনসুলাতে এরকম লস ছিল, রিকভারি করছে, বলেছিলাম ডিভিডেন্ড দিবে, সে ডিভিডেন্ড দিছে। এখন টোটাল ফাইন্যান্স সেক্টরের মধ্যে একটা বোমিং শেয়ার হচ্ছে ইসলামী ফাইন্যান্সটা। এই ইসলামী ফাইন্যান্সটা এই বছর ডিভিডেন্ড দিয়ে দিবে কনফার্ম থাকেন। সে এবার 50 পয়সা দেখ, 25 পয়সা দেখ, 10 পয়সা দেখ, 5 পয়সা দেখ, যেটাই দেখ, একটা ডিভিডেন্ড দিবে। আর ডিভিডেন্ড দিলে হবে কি, ডিভিডেন্ডটা দিলে হবে সে জেড থেকে বিতে আসবে। জেড থেকে বিতে আসলে ইসলামিক ফাইন্যান্সটা জেড থেকে যখন বিতে আসবে, দেখেন জেড থেকে বিতে আসার আগে আগে সে ডাবল অবস্থায় দাঁড়াইছে ইসলামিক, যেটা কিন্তু আপনার এই পেনিনসুলাতেও করে নাই। পেনিনসুলাতে ডিভিডেন্ড ডিক্লারের পরে গিয়ে সে ধীরে ধীরে বাড়ছে। এখন এই ইসলামিক ফাইন্যান্সের যে জায়গাটা আমি মানে ক্যালকুলেশন করেছি, ওহো, ইসলামিক ফাইন্যান্সের যে জায়গাটা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে রিজার্ভ মাইনাস না, এটা রিকভারি হয়ে আসছে। আপনি একটু ভালো করে দেখেন ইব্রাহিম ভাই, ওরা আগে মাইনাস ছিল, এগুলো লস রিকভারি করে আসছে, ওর ফান্ড ইয়ে হয়েছে। দেখেন আপনি, আবারও ঢুকে দেখাবো আপনাকে। ইসলামিক ফাইন্যান্সটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টে দেখেন আপনার, ISLAMIC, ইসলামিক ফাইন্যান্স আলোচনাগুলো একটু ভালোভাবে না করলে তো আপনারা, জি ফজলে ভাই, এগুলা যেন সবাই যেন উপকৃত হয় এবং সবার জন্য যেন কার্যক্রম হয়, সেই জায়গা থেকে দেখেন। ফাইন্যান্সিয়াল একটা আপনাদেরকে দেখাই এখানে, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টের এখানে রিজার্ভটা মাইনাস, এটা কবে কবেকার হিসাবটা, এটা অনেক আগের হিসাবটা, ঠিক আছে। এটা আপডেট আসবে আপনার এই এই যে ইয়েতে, এই যে যে রিজার্ভটা মাইনাস দেখতেছেন না, এই মাইনাসটা আপনার ফাইনালি দেখবেন যে মাইনাস থাকবে না, কমে আসবে। কেন আসবে কমে? তার যে রিকভারিটা হয়েছে, এই রিকভারিতে তো সে এখনো অ্যাডজাস্টমেন্ট ইয়ারলি, অ্যানুয়াল অ্যানুয়াল হিসাবটা তো আপনাকে এখনো দেয় নাই। তাহলে আপনি যদি ধরেন 8 টাকা ইপিএস মাইনাসটা, ইপিএস কি মানে আর্নিং পার শেয়ার, তাই না? ইপিএসটা তো আর্নিং পার শেয়ার। তাহলে ইপিএস আর্নিং পার শেয়ার যদি ISLA, এই যে আপনি যেটা তাদের এটা যেটা ফাইন্যান্সিয়াল ইয়েটা দেখছেন, মাইনাসটা দেখছেন, সেটা গত বছর প্রিভিয়াস ইয়ারের যে ফাইন্যান্সিয়াল ইয়েটা মাইনাস দেখছেন, সেটা হচ্ছে গত বছরের। তো এখনকারটাতে অ্যানুয়াল ছাড়া তো আপনি এটার ইয়ে পাবেন না, তাই না? অ্যানুয়াল অডিট ছাড়া তো আপনি ফাইনালটা পাবেন না। তাহলে অডিটটা ফাইনাল পাবেন কিভাবে দেখেন, এখানে কি বলছে, এটা কত তারিখের নিউজটা দেখেন তো, 22শে ডিসেম্বর। দেখেন 22শে ডিসেম্বরের তার একটা জিনিস দেখেন, কোম্পানি হ্যাজ বি ইনফর্ম দ্যাট দ্য বোর্ড অফ ডাইরেক্টর অফ দ্য কোম্পানি in its meeting held on the December এত তারিখ approved the valuation report of the uh, maintained land and building of the company. Total net book value before এটা রিভ্যালুয়েশন, বিফোর রিভ্যালুয়েশন, বিডিটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত ছিল? 27,63,94,590 টাকা। আর এটা মার্কেট ভ্যালু আফটার রিভ্যালুয়েশন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আসছে কত? 58 কোটি, 27 দুগুণে কত? 56, প্রায় ডাবলের উপরে রিভ্যালুয়েশন হয়েছে এটার, শুধু প্রাইসিং এর ব্যাপারে। আচ্ছা, এটা হচ্ছে তার টোটাল সম্পদের রিভ্যালুয়েশন হয়েছে, এটা টোটাল সম্পদের, নট ফাইন্যান্সিয়াল পার শেয়ার ইনকাম। বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন যে এই রিভ্যালুয়েশন হয়েছে তার বিল্ডিং প্লাস সম্পদ, ল্যান্ড এবং বিল্ডিং, এটা রিভ্যালুয়েশন হয়েছে। কিন্তু থার্ড কোয়ার্টারে যে ইপিএসটা রিকভারি হয়েছে, এই রিকভারিটা হয়েছে তার লোন যেটা ছিল, মার্কেটের যে লোনটা ছিল, সে লোন রিকভারি করার পরে তার পার শেয়ারের আর্নিংটা কমতে কমতে আসছে 87 পয়সায়, ঠিক আছে? 87 পয়সা আসছে তার লোনটা রিকভারি। তার মানে দ্যাট মিনস এইবার যদি সে ডিক্লারেশন করে, এক
5% মানে 5 পয়সা, 5 পয়সা বা 10 পয়সা যেটা করছে আপনার আরডি ফুড বলেন বা এটাকে কি বলে পেনিনসুলা বলেন, এই জাতীয় শেয়ার যেগুলো ডিক্লারেশন করছে, এটাও এরকম 5 পয়সা 10 পয়সা দিবে। তাহলে আপনি 5 পয়সা 10 পয়সা দিলে কয় টাকা আসবে? এটা বেশি একটা টাকা আসবে না, বাট তার তো ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, সে জেড থেকে বিতে চলে আসবে। এখন অ্যানুয়াল যখন ফাইন্যান্সিয়াল রিপোর্ট আসবে, তখন দেখবেন যে 137 কোটি টাকা যেটা আপনার রিজার্ভ ফান্ড মাইনাস দেখাচ্ছে, এই রিজার্ভ ফান্ডটা রিকভারি হয়ে আসবে। এই রিজার্ভ 137 কোটি টাকার যে লোন রিজার্ভ মানে মাইনাস আছে, এটা দেখবেন যে প্লাসে চলে আসবে। কারণ এগুলো ফাইন্যান্সিয়াল অ্যাক্ট তো। এখানে যে ফজলের ভাই আছে, ব্যাংকার আছেন, উনি উনি বুঝবেন এই বিষয়গুলো। এখানে যারা ব্যাংকিং সেক্টরে আছেন বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টে যারা জব করেন বা আহ, কোনো কোম্পানির ফাইন্যান্সিয়ালে যারা আছেন, এইচআর ডিপার্টমেন্টে যারা আছেন, তারা আমার এই বিশ্লেষণগুলো ভালোভাবে বুঝবেন যে আমি কোন জায়গা থেকে আলোচনাগুলো করেছি। তো এই আলোচনা কোন কোন জায়গা থেকে করেছি, কোন অর্থে করেছি, সেটা আপনারা বুঝতে পারবেন যে বিশ্লেষণগুলো, যে তাদের যে রিকভারিটা ইপিএস মানে পার শেয়ার আর্নিং যেটা রিকভারি করেছে, তা আর্নিং রিকভারি হলে তাদের এই যে যে রিজার্ভ ফান্ডের মাইনাসটা আছে সেটা তো রিকভারি হবে। আর রিকভারি হলে এটা অ্যানুয়াল যখন রিপোর্ট আসবে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টের রিপোর্টটা আসবে, তখন দেখবেন যে তার তার যে ফাইন্যান্সিয়াল যে অবস্থানটা, এই মাইনাস যেটা আছে রিজার্ভ, সেটা মাইনাস থেকে আহ, হয় সমান আসবে বা কিছু প্লাস আসবে, আসতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টরের হিসাবটা হচ্ছে এরকম আসবে। ব্যাংকিং বলেন, ফাইন্যান্স বলেন, ইন্স্যুরেন্স বলেন, এই জাতীয় হিসাবগুলো আসবে। কোম্পানিগতভাবে অন্য অনেকগুলো আছে যেগুলা ফ্যাক্টরি ট্যাক্টরি, এগুলা রিজার্ভ মাইনাস প্লাস, এগুলো জালিয়াতি থাকতে পারে, পার্সোনাল থাকতে পারে। একটা জিনিস মনে রাখবেন, এখানে আমার ফজলের ভাই আছেন, তারপর ফুলজার ভাই আছেন বা ব্যাংকার যারা আছেন, তারা এই বিষয়গুলো বুঝবেন। ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, বিশেষ করে ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরের এই ইপিএস জালিয়াতি করার সুযোগ নাই, খুবই কম। কারণ না, এটা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে তত্ত্বাবধানে থাকে। ব্যাংকের ব্যাংকের তত্ত্বাবধানে থাকে, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে থাকে টোটাল এই ব্যাংক এবং ফাইন্যান্সের ইপিএস এর বিষয় বা আর্নিং এর বিষয়গুলো, তাদের এই অ্যানুয়াল রিপোর্ট বলেন, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এই রিপোর্টগুলো একটা নজরদারিতে ভিতরে থাকে। যেই নজরদারিটা পাবলিক কোম্পানি, ফ্যাক্টরি বা মিল্ক ফ্যাক্টরি বা ছোটখাটো কোম্পানির ভিতরে থাকে থাকে না বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, ওইটা থাকে আবার বিএসইসি, বিএসইসির আন্ডারে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের আন্ডারে থাকে ওই ওইগুলা। বাট ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং সেক্টরের বিষয়গুলো থাকে, এটা ফুলজার ভাই আছেন বা আরো যারা আছেন, এখানে ব্যাংকার আছেন অনেকেই, আহ, এখানে আছেন অনেকের নামই আছে, যারা আমার সাথে অনেকে আছে, পার্সোনাল বিজনেসও করেন এবং লাইভ দেখেন, কখনো কমেন্ট করেন না। তো ওনারাও জানেন বিষয়গুলো। ফাইন্যান্সিয়াল অ্যাক্টের রিপোর্টগুলো কখনো ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যারা আছে, ওরা এখানে লুকোচুরি করার সুযোগটা কম, নাই বললেই চলে। তাহলে এই ইসলামী ফাইন্যান্সের একটা বিষয় দেখলাম যে আগামীকালকে, কারণ আমাদের এটা কেন মিলাইতে হয়েছে আমাকে, এটার আগামী 7 কার্য দিবসের ভিতরে তাকে ডিক্লারেশনটা চলে আসবে। 7 কার্য দিবসের ভিতরে তার ডিক্লারেশনটা চলে আসবে, মানে ডেট পড়বে, ডিভিডেন্ড ডিক্লারেশনের একটা ডেট পড়বে। রাইট, এই যে কামরুল ইসলাম ভাই, এটা বাংলাদেশ ব্যাংকের থেকে রিপোর্টগুলো করা হয়। এখানে কোনোভাবে যে 9-6 হিসাব করবে বা যেমন আপনাদেরকে বলছি, তালু স্পিনিং এর ইচ্ছাকৃতভাবে এই ইপিএস মাইনাস দেখায়, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। ইচ্ছাকৃতভাবে তালু স্পিনিং এর ইপিএসটা মাইনাস দেখায়, ওইটার একটা গেম প্ল্যানের একটা পার্ট। তারপরে ধরেন কোনো ফ্যাক্টরি এটা পারবে, কিন্তু ব্যাংক ফাইন্যান্স এইগুলা করতে পারবে না। এগুলা বাংলাদেশ ব্যাংকের থেকে অডিটগুলো হয়। ব্যাংক, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা আপনার ইদ্রা ইদ্রার আন্ডারে এখন। হ্যাঁ, রিপোর্ট। তো এখন আচ্ছা, প্রভিশন ঘাটতি, এগুলো সময় দিতে হয়, প্লাস এগুলাতে একটা কিছু ইয়ে আসে। যাই হোক, যেটা হোক, ওটা একটা কিছু পজিটিভ সাইনগুলো আমি ইসলামিক ফাইন্যান্সের গুলো তুলে ধরেছি এবং যেটা দেখেছি, এগুলা লোনের ব্যাপার, এগুলা তারা রিকভারি করবে। তারা প্রভিশন ঘাটতিকে যদি ইয়ে করতে হয়, এই ইসলামিক ফাইন্যান্সটা অনেক বছর যাবত ইয়েতে ছিল। তো এখন যে পজিশন আছে,
তার গত প্রায় কয়েকটা বছর যাবত যে লসে ছিল সেখান থেকে আস্তে আস্তে রিকভারি করে একটা পজিশনে আসছে, একটা পজিশনে আসার পরে এইটার ইনশাল্লাহ তার একটা কিছু ভালো মন্দ একটা কিছু আসবে, এটুকু যতটুকু বুঝতেছি, বা ভিতর থেকেও কিছুটা ইয়ে আসতেছে, এরকম কিছু আছে প্যাটার্ন এবং অবস্থান, এবং তার ভিতরের যে ইপিএস রিকভারির হিসাবগুলো দেখছি সেগুলো থেকে আমরা এই পর্যন্ত কয়েকবারে প্রফিট নিছি, এবং এখন যে অবস্থান দেখতেছি এটা রবিবার আগামী 7 কার্য দিবস ঘোষণা আসার আগ পর্যন্ত এটার একটা ভালো প্যাটার্ন পজিশন তৈরি হয়েছে। এখানে পাঁচটা ব্যাংকের বিষয়গুলো, যেটা পাঁচটা ব্যাংকের বিষয় যেটা আহ, এই পাঁচটা ব্যাংকের বিষয়গুলোর মধ্যে কিছু এই যে পাঁচটা একীভূত করা আছে এটার একটু লম্বা বিশ্লেষণ আছে। লম্বা বিশ্লেষণ কিভাবে আছে বলি, শর্টকাটে বলি। আমরা আসলে যারা আছি এখানে মার্কেটে, বা আমরা সাধারণ মানুষ অনেক কিছু ডিপলি বিষয়গুলো বুঝি না। যেমন পাঁচটা ব্যাংকে এই গত 1.5 বছরের যে সরকার ছিল, ইন্টেরিয়াম সরকার, এই ইন্টেরিয়াম সরকারের পরে যে গভর্নর ছিল, এটা ফুলজার ভাই বুঝবেন, এই ইন্টেরিয়াম সরকার এই পাঁচটা ব্যাংকের প্রভিশন ঘাটতিকে রিকভারি করার জন্য কিছু ফান্ড দিয়েছিল। এর মধ্যে একটা এক্সিম ব্যাংকে 17,000 কোটি, 17,000 কোটি টাকা না কত কোটি টাকা দিছে। সেই টাকাটা তারা নিজেদের ইয়েতে মার্জার ব্যাংকের এই নিজেদের আহ, কিছু বাণিজ্য এগুলা লুটপাটের জায়গা থেকে প্রায় 10,000 না 11,000 কোটি, এটা যারা ব্যাংকিং সেক্টর আছেন অনেকেই জানেন ঘটনাটা। তো ওরা ওদেরকে দিচ্ছে রিকভারি করার জন্য, পাবলিকের মানে ইয়ে করার জন্য। সেটা না করে তারা ব্যক্তিগত কিছু লোনের কাজটা করে ওইখানে লুট করছে, যার কারণে ক্ষেপে এই গভর্নর এটা তাদের উপরে চড়াও হয়ে পাঁচটা ব্যাংকে একীভূত। এই একীভূতের ভিতরে অনেক রহস্য আছে ভাই। এক পক্ষকে দোষ দিলে হবে না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দোষ দিলে হবে না, বিষয়বস্তু এখানে বুঝতে হবে। আমি আপনাকে দিলাম আপনার কোম্পানিকে ডেভেলপমেন্ট করার জন্য, আপনি সেই টাকা কি করছেন, আপনার ব্যক্তিগত গরুর ফার্মে নিয়ে টাকাগুলা লোন দিয়ে দিচ্ছেন, তাহলে এই দোষটা কার? দোষটা কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, নাকি এটা এই পাঁচটা ব্যাংকের যে এক্সিম ব্যাংকের মালিকের? এগুলো বুঝতে হবে, বিষয়গুলো অনেক গভীর বিষয় আছে এর সাথে। একীভূতর কারণের বিষয় আছে, একীভূত কারণের অনেকগুলা পয়েন্ট আছে যে কেন করেছে, কেন এই কাজটা করেছে, এটার ভিতরে আহ, সমস্যা আছে। তো এই এগুলা পাঁচটা ব্যাংকের একীভূতের পিছনে অনেক জটিলতা আছে দেখে একীভূত করছে। কারণ স- বাংলাদেশ ব্যাংক গভর্নর টাকা দিচ্ছে কোম্পানিকে, কোম্পানিকে ডেভেলপ করার, তার ব্যাংককে রিকভার করার জন্য। তারা নিজেরা নিজেদের কোম্পানিকে নামে আহ, টাকাগুলো লোন করে আহ, সেই টাকাও মেরে দিচ্ছে। তাহলে আপনি আপনার ব্যাংকের যে গভর্নরকে আমরা দোষারোপ করি, কিছু বিষয় ভাই এখানে যেগুলা বাস্তবিক যে ঘটনাগুলো এগুলো জানার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে কেন পাঁচটা ব্যাংকে একীভূত করছে। আরো কয়েকটা ব্যাংক আছে যে মানে ভাই আমার ফুলচার ভাই তো ন্যাশনাল ব্যাংকে আছেন। এই ন্যাশনাল ব্যাংকে তো একীভূত করেন নাই, তাহলে মানুষের টাকা কেন দিতে পারছে না, কেন এখনো পর্যন্ত রিকভারি করতে পারছে না, বা মানুষ কেন হাহাকার করছে? এবি ব্যাংক আছে, তারপরে আইএফআইসি ব্যাংক তো এখনো দিতে পারছে, এবি ব্যাংকটাও কিছুটা দিতে পারছে, কিন্তু এনবিএল তো টাকা দিতে পারছে না। আপনাকে বুঝতে হবে বিষয়গুলো প্রবলেম কোথায়, এক মানে প্রবলেমগুলো এগুলো জটিল জটিল প্রবলেম আছে। তাহলে এখন দেখেন, ইসলামী ফাইন্যান্সের ব্যাপারে আলোচনা করলাম, প্যাটার্ন আমাকে বলতেছে হিস্টোগ্রামের বাল হালকা হচ্ছে। এইটাও রবিবার একটা খুব সম্ভবত এটা আহ, ভালো একটা রিকভারি আসবে। প্লাস আমার এটা এই আগামী 7 ওয়ার্কিং ডেসে, 7 ওয়ার্কিং ডেসে এই যে এটা অন্তত 1470 বা 15 টাকার ঘরটা তাহলে আছে 11 টাকা, 4টা টাকার একটা গ্যাপ সুন্দরভাবে আমি দেখতেছি, 15-16 টাকার মধ্যে আহ, দেখতেছি। সজীব সাবদার কথা না বললে তো ভাইঙ্গা না বললে, আমরা তো বাঙালির, তো বাঙালিকে বুঝায় না বললে আপনি বুঝবেন না। আপনি কাজের চেয়ে কথা, কথা, কাজ আর কথা কি? আমি কি হাতুড়ি দিয়ে আপনার মাথায় পিটাবো? এটা কি কাজ, নাকি আমার কথা বলাটাই তো কাজ? কি সব ছাগল পাগলের মতন কথাবার্তা বলেন? ব্রেনের একটু ব্যবহার করেন, সঠিক ব্যবহারটা করেন না। ফালতু কমেন্ট করার জন্য ওস্তাদ আপনারা। কথা বলি তো গুরুত্বপূর্ণ কথা বলি, এই কথা বুঝেন এগুলা?
প্রত্যেকটা কথার গুরুত্ব আছে। এখানে আসেন শুধু ভাই আইটেম দেন, এই আইটেম ভাই কি হবে এত যাবে, এইসব ফাইজলামি জিনিস করি না। এখানে এখানে বিচার বিশ্লেষণ করি। এটা টাকার খেলা, এখানে আপনার বিনিয়োগেরটা খুব সেন্সিটিভ জায়গা, এখানে আমাকে বিচার বিশ্লেষণ করে কথা বলতে হবে। কেননা এইখানে আপনি বিনিয়োগ করবেন আমার একটা সাজেশনের উপরে, আমার একটা আলোচনার উপরে আপনি সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা আমি যদি একটা ভুল কনসেপশন দেই, তাহলে বিপদে তো আপনি পড়বেন। ফাইজলামি মার্কা কমেন্ট বাদ দিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করেন, মাথার ভিতরে কিছু ঢুকান, মনোযোগ সহকারে শুনলে শুনেন, নাহলে বিরক্ত বোধ করলে চলে যান। আপনাকে তো থাকতে বলি না এখানে। তাইলে ইসলামী ফাইন্যান্সের যে জিনিসটা আছে এখানে ইনশাল্লাহ আপনারা একটা ভালো 6 টাকা থেকে 12 টাকা একটা প্রফিট আমরা ধাপে ধাপে নিয়েছি। এখনো পর্যন্ত এটা আরো গন্তব্য আছে বহুদূর। 60টা ওয়ার্কিং ডেজ এর ভিতরে অন্তত পক্ষে 14 থেকে 15 টাকার একটা জায়গা পাবেন। তো আমার যদি এইখান থেকে যদি আমি 3টা টাকা পাই, 4টা টাকা পাই, ভালো একটা অবস্থান। এগুলো বুঝতে হবে, এখানে তার তো ফলো করতে হবে যে এখানে আমার ভাই বোনেরা যে কত মানুষ যে আজকে এই এই যে আমরা যারা এখানে আছি, আমরা যে এখানে আছি এই যে দীর্ঘ সময় আজকে একটা বছর, এই মানুষগুলো কি এমনি এমনি তীর্থের কাকের মতন এখানে আলোচনা শুনতে আসে না। এরা তো কতটা কষ্ট করে ক্ষতিগ্রস্তর পরে এখানে একটা জায়গা প্ল্যাটফর্ম পাইছে। আহ, এখানে একটা সুন্দর জায়গা পাইছে যে না মানুষগুলো এখান থেকে কিছু আমার আমার দ্বারা ভাই বোনরা একটা উপকার পাচ্ছে। ঠিক বলছেন, ফ্রি অ্যাডভাইসের কারণে এটা ইয়া হয়েছে। আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলা কমেন্ট করে। যাই হোক, তাহলে ইসলামী ফাইন্যান্সের বিষয়টা আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে দিয়েছি, এবং খুব আহ, যৌক্তিক যে বিষয়গুলো তুলে ধরেছি, তার ইপিএস রিকভারি, তার ন্যাব রিকভারি, তার মানি ফ্লো, এই দেখেন এটার মানি ফ্লোটাও দেখেন কতটা রিকভারি করছে। আজকে শুধুমাত্র 3টা স্টক নিয়ে আলোচনা করতে আমার মাত্র 2টা করছি, তার মধ্যে এতটা সময় লাগছে কারণ এখানে বিনিয়োগের বিষয় ভাই, এখানে ফাইজলামির বিষয় না তো। এখানে আপনার টাকাটা বিনিয়োগ করতেছেন, আপনি যদি একটা ভুল ডিসিশন আসে বা আলোচনা যদি ভুল কিছু আসে, আপনার যেমন ক্ষতি হবে, আমারও তো বিবেকের মধ্যে আমি একটা দায়বদ্ধ থাকবো যে আমি কেন এই ভুলটা মানুষকে উপস্থাপন করলাম। আপনি যারা এই ধরনের বাজে কমেন্ট করে তারা বিবেকবান হইলে এই ধরনের কমেন্ট করতে পারতো না। দেখেন ভাই, এই দেখেন আহ, যেটা মানি ফ্লো, এই ইয়েটার এই যে ইসলামী ফাইন্যান্সের মানি ফ্লোটা 34 পয়সা, আগে কত ছিল, 1 টাকা 3 পয়সা মাইনাস ছিল। তারপরে এনএবি যেটা ন্যাপটাও রিকভারি হয়েছে, তারপরে মানি ফ্লোটাও রিকভারি হয়েছে। এখন সুতরাং যেহেতু মানি ফ্লো রিকভারি হয়েছে, ন্যাব কতটা পজিটিভ সাইড, ইপিএস পজিটিভ সাইড, মানি ফ্লো পজিটিভ সাইড, ন্যাব পজিটিভ সাইড, অল পজিটিভ সাইডে আছে। তো পজিটিভ সাইডে থাকার পরে এই শেয়ারটা এইসব জায়গায় কিন্তু আটকা পড়বে না। তাছাড়া এখানে আমার 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 আপনার কয় টাকা বিনিয়োগ আছে এখানে। এখানে লাখ লাখ শেয়ার হোল্ড করার মতন লোক। লাইভ কাটবো, পাওয়া যাবে না। ওই যে পাইছে পাইছে পাইছে। আমার ওই যে কারেন্ট চলে গেছে ভাই, এখন এই কারণে একটু ডিস্টারবেন্স হয়েছে। আবার চল, আমি যে মোবাইলের ইয়ে দিয়ে করতেছি। আসছে না ইয়া তাসিন, লাইভ চলে আসছে। ওই ডিসকানেক্ট দেখা যাচ্ছে যে আসছে 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 আসছে। আচ্ছা যাই হোক, আমার কারেন্ট চলে গেছে একটু, যে ইয়েতে আমি হটস্পট দিয়ে আমার ওই যে এই মোবাইলে কানেকশন করে নিয়েছি, মাঝখান দিয়ে একটু একটু ঝামেলায় পড়ে গেছি ওই কারেন্ট চলে যাওয়ার কারণে। যাই হোক, আমরা আবার আলোচনা আসি। তাহলে আমার এই ইসলামী ফাইন্যান্সের ব্যাপারটা আপনারা তো একটু ক্লিয়ার হয়েছেন। এবার আসেন একটা আর এই 2টা স্টক গেল, লাস্ট ওয়ান যেটা আছে বারাকা পাওয়ারের মতন যে প্যাটার্নটা আমি পাইছি, সেটা হচ্ছে তাল্লু, TALLU। এই তাল্লুটাও একদম বারাকা পাওয়ারের কপি একটা আইটেম, যেটা হিস্টোগ্রামের বার প্লাস কালেকশন বাস কমপ্লিট। আপনি কম্পেয়ার করে দেখবেন যে বারাকা পাওয়ারটা বারাকা পাওয়ারটা যেমনটি আলোচনা করেছিলাম, তাল্লুটাও আমার কাছে গতকালকেও একটা মানে হিসাবে ছিল। তো গতকালকে হয় নাই, আজকে যে প্যাটার্নটা দেখলাম তাল্লুর,
ঠিক আপনাদের কাছে যাদের কাছে আছে অনেকেই আছে, আবার অনেকের কাছে ফান্ড যদি থাকে তারাও এটা চিন্তা ভাবনা করতে পারেন। থাক ভাই, আপনারা এগুলা নিয়ে আর বলেন না। যতটুকু আমি বলছি ভাই, ওনার যদি বিবেক বুদ্ধি থাকে উনি বুঝতে পারবেন, আর যদি বিবেক বুদ্ধি না থাকে তাহলে আর বুঝতে পারবে না। যথেষ্ট হয়েছে। আর এটা না, আমরা সবাই একটু শুনি, কথা মনোযোগ দিয়ে শুনি। এখন দেখেন, দুইটা স্ট্রোকের কথা একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি। এবার যেটা লাস্ট ওয়ান, এই লাস্ট ওয়ানটাই বলবো। তাল্লুটা বারাকা পাওয়ার যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে, দেখেন আমি এই তাল্লু দেখানোর আগে আগে বারাকাটা দেখাই, তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন। এই তাল্লুর ব্যাপারটাও আপনাদেরকে ডিপলি আলোচনা করছি যে কি কি অবস্থান আছে, কি কি 60 টাকা 70 পয়সা, 60 টাকা 70-80 পয়সার থেকে রেজ করছে। আপনারা দেখেন এই প্যাটার্নটা সেম, যেই প্যাটার্নটা এই যে হিস্টোগ্রামের বার এবং তার কারেকশনের সিস্টেমটা, এই বারাকা পাওয়ার খেয়াল করছেন তো আপনারা? বারাকা পাওয়ারটা এই চার্ট প্যাটার্নটা। ও, টাওয়ারের ইয়েতে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। তাহলে তাল্লু এবং বারাকার যে প্যাটার্ন, দুইটা প্যাটার্ন সেম অবস্থানে দাঁড়াইছে, ঠিক আছে। এখন এটা উইদিন 7 ওয়ার্কিং ডেজ, এই 7টা ওয়ার্কিং ডেজে আমার কারেন্ট চলে গেছে, তো যার কারণে নেটেও প্রবলেম হচ্ছে, ওই যে টাওয়ারে রিকভার করছে না। তো আমি শেষ করে দিব এইটা আলোচনাটা করেই। এই জায়গাতে এই তাল্লুটা যেটা, এই তাল্লুটাও রবিবারে এটাও একটা ব্রেকআউটের লক্ষণ দেখছি। অলরেডি যে জায়গা আছে 8 টাকা 30 পয়সা, এটার ব্রেকআউটটা, ব্রেকআউট না, এটা জাস্ট এই মুহূর্তে 8 টাকা 8, এই যে খুবই দ্রুত এই বাকি 8 কার্য দিবসে, 8 কার্য দিবসে 7 কার্য দিবসে আশা করতেছি আমি 10 টাকার ঘরে ঢুকে যাবে তাল্লুটা। তাহলে লং টার্মের জন্য এসএস স্টিলটা আপনারা একটু নজরে রাখতে পারেন, যেটা আপনাকে অলরেডি 70-90% অথবা 100% একটা রিকভার মানে প্রফিট দিবে। ইসলামী ফাইন্যান্সটা এখান থেকে 3-4 টাকার একটা গ্যাপ দিবে। তার মধ্যে তার মধ্যে আপনার ইসলামী ফাইন্যান্সটা আহ, আহ, সাত সাত কার্য দিবসের মধ্যে আপনাদেরকে খুব সুন্দরভাবে 3টা আইটেমের আলোচনা করছি। তার মধ্যে এসএস স্টিলটা একটা ডাবল প্যাটার্নের শেয়ার আমার কাছে নজরে আসছে। এই 3টা আজকের আলোচনার ভিতরে আপনাদেরকে উপস্থাপন করছি। আমাদের আজকে শুক্রবারে সারা দিনে অন্তত 30-40টা কোম্পানির মধ্যে আরো তো বাড়বে, আরো তো আছে শেয়ার, কিন্তু পজিটিভ যে জিনিস দেখছি, এসএসসি স্টিলটা নতুন আসছে, তাল্লু এবং ইসলামী ফাইন্যান্স দুইটা পুরানো স্টক। যেমন বারাকা পাওয়ারটার যেরকম প্যাটার্নটা দেখছি, তাল্লুর প্যাটার্নটা খুব সুন্দরভাবে একদম আহ, তো ইনশাল্লাহ এইটার মধ্যে এই এই তাল্লুটা 10 টাকার ঘরটা আমি দেখছি। তারপরে ইয়েটা ইসলামী ফাইন্যান্সটা 14 থেকে 17, এটার একটা রেঞ্জ আছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে এসএস স্টিলটা বটম সাইডে আছে। এসএস স্টিলটা খুব ইয়ে হয়েছে, সুন্দরভাবে জিনিসটা বলছি। এইগুলার মোটামুটি এই 3টা আইটেমের ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। এই 3টার পরে যদি আরো কিছু যদি পাই, আমার কাছে যদি আরো কিছু আসে, আগামীকালকে লাইভে যদি কোনো কিছু পাই, আমি নতুন কিছু আসে, এই যাচাই বাছাই করে একদম নেট অ্যান্ড ক্লিন তথ্যপাত্রর ভিতরে যদি কিছু পাই, তাহলে ইনশাল্লাহ আমি কালকে আবার যদি কিছু আসে সেগুলো রিপ্লেস করব। আজকের জন্য এই 3টা। বারাকা পাওয়ার 11 টাকা পর্যন্ত হিসাব আছে, 11 টাকা পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ প্রতিদিন আমাদের এই কার্যক্রম চলবে খুব সুন্দর সুন্দরভাবে, এবং যা কিছু ভালো পজিশন পাবো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর ঈদের বকশিস পাঠাইতে কেউ ভুলবেন না, ঈদের সালামি পাঠাবেন সবাই। মনে হয় এক ভাই না দুই ভাই পাঠাইছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ কালকে আবারও আলোচনা হবে। আল্লাহ হাফেজ।